সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। আজকে লেকচার 9 না, আজকে লেকচার 7। এটা বাংলাতে লেখা, এটা বাংলাতে লেখা রে ভাই। হ্যাঁ, ভাত খাইছেন ভাই? ভাত খাওয়ার তো টাইম হয় না এখনো, এই যে ক্লাস নিয়ে তারপরে ভাত টাত খাবো। আগুন দাদা, আগুন কই? আগুন কোথায়? আগুন আগুন জ্বললে পানি ঢালো। ওকে, তাহলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের 7 নম্বর ক্লাসটা করব। তো আজকে আমরা কয়েকটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে ব্লক টানা ঠেলার ক্ষেত্রে আমরা নিউটনের সূত্রগুলো কিভাবে খাটাই, এই জিনিসটা আমরা ইন ডিটেলস একটু আলোচনা করব। এখান থেকে ধরো যে বোর্ডেও কোশ্চেন আসে, আর অ্যাডমিশনের জন্য তো কথাই নেই, অ্যাডমিশন টেস্টে তো এগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো অ্যাডমিশন টেস্টেও এখান থেকে কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারগুলোতে ধরো ইঞ্জিনিয়ারিংয়ে বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? ফ্রিকশন আজকে পড়বো না, ফ্রিকশন পড়বো এই পরের দিন পড়বো হয়তো ফ্রিকশন। ঠিক আছে? ফ্রিকশন রকেট পরের দিন পড়বো। ওকে, তাহলে চলো শুরু করে দিই। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করি। আমরা নিউটনের গতির যে তৃতীয় সূত্র তার কিছু অ্যাপ্লিকেশন দেখব, তাহলে একটু হেডিংটা লিখো, নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ। তৃতীয় সূত্রের প্রয়োগ, নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ। দাঁড়াও তো, আমি একটু কানে হেডফোন লাগাই। হ্যাঁ, এই যে কিছু আছে বুঝছো, বাসার আশেপাশে দিন নাই রাত নাই, সাউন্ড বক্সে খালি ডিজে বাজাইতে থাকে। ওকে, তাহলে আসো নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এইটা হচ্ছে একটা তল, এই তলে ধরো একটা ব্লক রাখা আছে, এটা হচ্ছে একটা ব্লক, এই ব্লক রাখা আছে। প্রশ্ন হচ্ছে এই ব্লকটা যে সংস্পর্শ তলে আছে, এই যে তলের সংস্পর্শে আছে, এই তলে ক্রিয়ারত প্রতিক্রিয়া বল নির্ণয় করো। সংস্পর্শ তলে ক্রিয়ারত প্রতিক্রিয়া বল নির্ণয় করো। ওকে, একটা ব্লক যার ভর হচ্ছে এম, এটা একটা তলে রাখা আছে, ব্লকের ভর হচ্ছে এম। এবার কি বলতেছে যে এই ব্লকের ভরটা এম, এটা এই যে তলে রাখা আছে, এই তলে যে সংস্পর্শ তলে রাখা আছে, এই সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তলে রাখা থাকলে একটা প্রতিক্রিয়া বল দিবে না, তো সেই প্রতিক্রিয়া বলটা আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে। কি ক্লিয়ার? তাহলে চলো বের করি। এটা খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। তুমি এমনি বলে দিতে পারবা যে ভাই যদি এই ব্লকটার ভর হয় এম, তাহলে তলের প্রতিক্রিয়া বল তো ওজনেরই সমান, অর্থাৎ এমজি। তাহলে প্রতিক্রিয়া বল ওজনের সমান, অর্থাৎ এমজি। কি ক্লিয়ার? কথা কি বুঝছো? তো আমরা এই প্রতিক্রিয়া বলের হিসাব নিকাশটা একটু ম্যাথমেটিক্যালি করতে চাই, এত ঢালাওভাবে অ্যান্সার আমরা বলবো না। এই জায়গায় আমি তোমাকে ব্যাপারটা খুবই ভেঙে খুবই সূক্ষ্মভাবে ব্যাপারটা বোঝাবো। এই জিনিসটা বুঝলে পরবর্তী ক্ষেত্রের জটিল ব্যাপারগুলা তুমি আরও খুব সহজে বুঝে যাইতে পারবা। তো চলো দেখো, প্রশ্ন হচ্ছে কে কার উপর কত বল দিচ্ছে, কে কার উপর কত বল প্রয়োগ করতেছে। এখানে কিন্তু দুইটা ক্ষেত্র আছে, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে এই তলটা। ব্লক তলের উপর বল প্রয়োগ করতেছে আর তলটা ব্লকের উপর বল প্রয়োগ করতেছে। তাহলে তুমি দেখো, আমি প্রথমে দেখতে চাই ব্লকের উপর ক্রিয়ারত বল কি কি। ব্লকের উপর ক্রিয়ারত বলগুলোকে অ্যানালাইসিস করতে চাই। ব্লকের উপর ক্রিয়ারত বল, এই ব্লকের উপর ক্রিয়ারত বলগুলোকে অ্যানালাইসিস করতে চাই। তাহলে তুমি দেখো, ব্লকের উপর ক্রিয়ারত বল হচ্ছে ব্লকের ওজন। কে বলটা প্রয়োগ করছে, এখানে যে ক্রিয়ারত বল, এই ক্রিয়ারত বল ব্লকের উপর
ব্লকের উপর ক্রিয়ারত বল, ওজন বল, দ্যাট ইজ এমজি। এই বলটা কে প্রয়োগ করছে, কার উপর প্রয়োগ করছে, ভালো করে বুঝতে হবে। কে প্রয়োগ করছে, কার উপর প্রয়োগ করছে, এটা ভালো করে বুঝতে হবে। সাউন্ড প্রবলেম? কেন সাউন্ড প্রবলেম হবে কেন? ঠিকই তো আছে না, সাউন্ড প্রবলেম না। এই যে একজন কমেন্ট করছে সাউন্ড প্রবলেম না, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো দেখো এই যে ব্লকটা, এই ব্লকটাকে পৃথিবী টানতেছে, ওজন এমজি বলে। কে টানতেছে? পৃথিবী। তাহলে এই এমজি বলটা কে কার উপর প্রয়োগ করছে ভালো করে বুঝবা, অন্য কোনো দিকে ধ্যান দিবা না, একেবারে বোর্ডের দিকে ধ্যান জ্ঞান। তাহলে এই এমজি বলটা, এই বলটা পৃথিবী এর উপর প্রয়োগ করছে, পৃথিবী বল প্রয়োগ করছে, পৃথিবী তাকে টানতেছে, পৃথিবীর কেন্দ্রের দিকে তাকে টানতেছে। এই তলটা যদি নাও থাকতো তাও কিন্তু এই ব্লকের উপর এই বলটা কাজ করতো। দেখো মনে করো তলটা নাই, ব্লকটা শূন্যে ভাসমান, ব্লকটা শূন্যে আছে, এই তলটা নাই, এই যে তলটা, এই তলটা নাই, তাহলে কি ওজন বল ক্রিয়া করতো না? পৃথিবী তাকে নিচের দিকে টানতো না? টানতো। কত বলে টানতো? এমজি বলে টানতো। তাহলে এই যে বলটা, এই বলটা এমজি বলটা, এই বলটা পৃথিবী ব্লকের উপর প্রয়োগ করছে, পৃথিবীর টান বল। তাহলে পৃথিবী ব্লকের উপর বল প্রয়োগ করছে, ব্লকের উপর প্রয়োগ করেছে, এই বলটা প্রয়োগ করেছে। তাহলে কার উপর প্রয়োগ করেছে? ব্লকের উপর। কে প্রয়োগ করেছে? পৃথিবী। এই ব্লকের উপর আর কোনো বল আছে কিনা? হ্যাঁ, আর একটা বল আছে। এই ব্লকটা একটা তলে আছে না, এই ব্লকটা একটা তলে আছে না? তাহলে এই যে তল, এই যে তলটা, এই তলটা বস্তুটাকে ঠেলতেছে উপরের দিকে। তুমি দেখো ভালো করে খেয়াল করো, এই যে বইটা, এই বইয়ের উপর আমি এই যে ক্যালকুলেটরটা, আমি মোবাইলটা রাখলাম, এই মোবাইলটা রাখলাম। তাহলে আমি মোবাইলটাকে এই তলের উপর রাখছি, তলের উপর রাখছি। তাহলে মোবাইলটাকে তলের উপর রাখছি, ফলে এই যে তলটা, বইয়ের যে তলটা, এই তলটা মোবাইলটাকে উপরের দিকে ঠেলতেছে। অর্থাৎ এই তলটা একটা বল প্রয়োগ করছে। কিন্তু আমি যদি মনে করো তলের উপর না রাখতাম, ধরো মোবাইলটা শূন্যে ভাসমান, মোবাইলটা শূন্যে ভাসমান, তাহলে কিন্তু এই তলের প্রতিক্রিয়া বলটা নাই। মোবাইলটা ধরো এই যে শূন্যে ভাসমান, আমি ছেড়ে দিছি, তাহলে ওজন নিয়ে নিচে পড়ছে, এমজি বলটা ক্রিয়া করছে, তলের এই যে তলের প্রতিক্রিয়া বলটা কিন্তু কাজ করেনি। তাহলে যখন শূন্যে ভাসমান থাকবে, শূন্যে ভাসমান, তখন এর উপরে একটাই বল, সেটা হচ্ছে এমজি, এর উপর একটাই বল। আর যখন এরকম কোনো তলের উপর রাখা থাকবে, তখন এমজি আছে, আবার এই তলও উপরের দিকে ঠেলছে। কি কথা বুঝছো? তলও উপরের দিকে ঠেলছে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই ব্লকের উপর দুটো বল আছে, কিন্তু একটা হচ্ছে পৃথিবীর টান বল, পৃথিবী তাকে টানতেছে, আর যেহেতু তলের উপর আছে এই কারণে তল তাকে উপরের দিকে ঠেলতেছে, এই যে তলটা তাকে উপরের দিকে ঠেলতেছে। তাহলে তলের একটা প্রতিক্রিয়া বল কিন্তু এর উপর কাজ করছে। ঠিক আছে, তলের একটা প্রতিক্রিয়া বল এর উপর কাজ করছে। এই তলের প্রতিক্রিয়া বল এটা হচ্ছে আর। ঠিক আছে, তো এই আরটাকে আমরা এভাবেও লিখতে পারি, ধরো এটা হচ্ছে তল, এটা হচ্ছে তল, তাহলে তলের প্রতিক্রিয়া বল আর। তো আমি তলের এই প্রতিক্রিয়া বলটাকে এই বস্তুর ভার কেন্দ্রে এনে, মানে এই যে মধ্যবিন্দুতে, এখানে এনে লিখতে পারি। কার উপর প্রয়োগ করছে? এই যে আরটা কার উপর প্রয়োগ করা? ব্লকের উপর প্রয়োগ করা। কে প্রয়োগ করছে? তল প্রয়োগ করছে। তাহলে এই যে এইদিকে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। তাহলে এইটা কে কার উপর প্রয়োগ করছে? দেখো এই বলটা তল ব্লকের উপর প্রয়োগ করেছে, ব্লকের উপর প্রয়োগ করেছে, প্রয়োগ করেছে। কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই বলটা তল ব্লকের উপর প্রয়োগ করেছে। তাহলে দুইটা বল, কয়টা বল কাজ করছে এর উপর? কয়টা বল কাজ করছে? দুইটা। এক হচ্ছে পৃথিবী তাকে টানতেছে, আর একটা হচ্ছে যে তলে রাখা ছিল সেই তলটা তাকে উপরের দিকে ঠেলতেছে। এই দুইটা বলের উপর কাজ করছে। এইবার আসো, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। তাহলে এই যে সংস্পর্শ তলে আছে এই বস্তুটা, আর এই তলটা সংস্পর্শ তলে আছে, তাহলে এই সংস্পর্শ তলে তল যদি উপরের দিকে ঠেলে, তাহলে ব্লকটা কি বসে থাকবে? না, ব্লকটা অবশ্যই সমপরিমাণ বল দিয়ে, ক্রিয়ার সমান প্রতিক্রিয়া দিয়ে ব্লকটাও কিন্তু এই তলটাকে নিচের দিকে ঠেলছে। এই যে সমপরিমাণ বল দিয়ে ব্লকটা কিন্তু তলটাকে নিচের দিকে ঠেলছে। তাহলে এই যে আর বলটা, এই বলটা কে প্রয়োগ করতেছে? এই যে নিচের দিকে ঠেলতেছে, তাহলে নিচের দিকে ঠেলা হচ্ছে এই 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 তলের উপর প্রযুক্ত, এই তলের উপর প্রযুক্ত ব্লক দ্বারা প্রযুক্ত, তলের উপর প্রযুক্ত ব্লক দ্বারা। তাহলে এই বলটা আর এই কার উপর প্রয়োগ করতেছে? এটা হচ্ছে ব্লকটি তলের উপর প্রয়োগ করছে, ব্লকটি তলের উপর প্রয়োগ করেছে। কি ক্লিয়ার? কেন? কারণ ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া, তাই। ঠিক আছে, ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া, তাই। দাদা কিসের সাউন্ড হচ্ছে? এই যে বাইরে সাউন্ড করতেছে।
ঠিক আছে, সাউন্ড করে মানুষ একটু ভালো গান শুনে, এটা যে কি গান শুনতেছে বুঝছো। হ্যাঁ, বাংলাদেশের মানুষের একটা জিনিস কি নাই জানো, সেন্স নাই। কোন সেন্সটা? যে আমার জন্য অন্য আরেকজন মানুষ মনে করো যে অস্বস্তিতে আছে কিনা বা ডিস্টার্ব ফিল করতেছি না কিনা, এই সেন্সটা দেখবা ম্যাক্সিমাম মানুষের মধ্যে নাই। ঠিক আছে, আমরা বাংলাদেশে বলি না যে মোস্ট অফ দ্য মানুষ কি অশিক্ষিত। তো অশিক্ষিত মানে কি, ধরো যে লেখাপড়ায় অশিক্ষিত, এইটা অশিক্ষিত না। অশিক্ষিত হচ্ছে গুড ম্যানার জানে না, ঠিক আছে, ঠিকঠাক মনে করো যে মানে সভ্যতাটা শেখে নাই, এই কারণে বেশিরভাগ মানুষ অশিক্ষিত। হ্যাঁ, এই ম্যানারটা মানুষের দেখবা অনেক সময় দেখবা, ধরো পাবলিক কোনো একটা প্লেসে তুমি আসো, পাবলিক বাসে উঠছো বা পাবলিক কোনো একটা প্লেসে আসো, হুট করে একজন পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিয়ে টানতেছে, বুঝলা? তো এই যে দেখো, মানে ওই সেন্সটা, ওই কমন সেন্সটা তার নাই যে আমি একটা পাবলিক প্লেসে আছি, আমি সিগারেট টানলে অন্য আশেপাশের মানুষের সমস্যা হইতে পারে, তারা ডিস্টার্ব ফিল করতে পারে, এই সেন্সটা নাই। বুঝতে পারছো? মনে করো মনের খুশিতে মানে বাসায় বসে সাউন্ড বক্স বাজাইতেছে, আশেপাশের মানুষ যে এটার জন্য ডিস্টার্ব ফিল করে, এই সেন্সটাই মানুষের নেই। হ্যাঁ, প্রত্যেকটা দিন ক্লাস নেওয়ার সময় মানে এই কি বলবো, হ্যাঁ, এত ডিস্টার্ব। তাহলে আসো দেখো যে পড়াই আসি, বাইরের দিকে কান্না দিই। তাহলে দেখো আমাদের এখানে প্রশ্ন করছিল এই যে এই তলে ব্লকটা আছে, তো এখানে কতগুলো বল প্রযুক্ত হচ্ছে, কে কার উপর কি বল প্রয়োগ করতেছে, এই জিনিসটা আমরা চাইছিলাম, এবং আমরা চাইছিলাম এই তলের প্রতিক্রিয়া বলটা বের করতে। তো প্রতিক্রিয়া বলটা আমরা মুখে মুখেই বলে দিতে পারি যে R= প্রতিক্রিয়া বল mg, কিন্তু সেটা আমরা মুখে মুখে বলতে চাই না, আমরা একেবারে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে সবগুলো বলকে অ্যানালাইসিস করে দেন জিনিসটা বুঝতে চাই। তা আমরা 3টা বলের হদিস পাইছি। এবার তুমি ভালো করে দেখো, আমি 3টা বলকে একটু আলাদা করে দেখাচ্ছি, তুমি এবার ভালো করে দেখবা। এটা হচ্ছে তল, এই তলে আমি একটা ব্লককে রাখলাম, তাহলে এই ব্লকের উপর পৃথিবীর একটা অধিকার আছে, পৃথিবীর একটা টান বল আছে। এটা হচ্ছে পৃথিবী কর্তৃক ব্লকে প্রযুক্ত, পৃথিবী কর্তৃক ব্লকের উপর প্রযুক্ত। তাহলে প্রযুক্ত বলটা কার উপর? ব্লকের উপর, ব্লকের উপর প্রযুক্ত বল পৃথিবী কর্তৃক। এই তলে যেহেতু তলে আছে, সংস্পর্শ তলে আছে, সংস্পর্শ তলে থাকলেই ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। এ যদি ক্রিয়া দেয়, এ দিবে প্রতিক্রিয়া, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সংস্পর্শ তলে থাকবেই। তাহলে এই তলটা ব্লকটাকে ঠেলতেছে উপরের দিকে, তল ব্লককে ঠেলতেছে উপরের দিকে প্রতিক্রিয়া বল আর দিয়ে, আর এই যে ব্লকটা, সেই ব্লকটা আবার তলটাকে ঠেলতেছে প্রতিক্রিয়া বল আর দিয়ে, অর্থাৎ ক্রিয়া সমান সমান প্রতিক্রিয়া। ক্রিয়ার বিপরীতে কি আছে? প্রতিক্রিয়া আছে। ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া, এটা আর এটা আর, ক্রিয়া প্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমি মোবাইল দিয়ে বোঝাই, এটা হচ্ছে আমার হাত, এই যে হাতের তলে আমি মোবাইলটাকে রাখলাম, তাহলে মোবাইলটাকে পৃথিবী টানতেছে mg বলে, আর আমি এই যে তলে রাখছি, তাহলে আমার হাতটা এই মোবাইলের উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সুতরাং মোবাইলও কিন্তু প্রতিক্রিয়া বল দিচ্ছে আমার হাতের উপর। তাহলে এই যে আমার হাত দিচ্ছে ক্রিয়া, তাহলে মোবাইল দিচ্ছে প্রতিক্রিয়া, তাহলে এই হচ্ছে টোটাল বল। তাহলে 3টা বল কিন্তু আমরা পাইলাম। তাহলে কোন বলটা কার উপর, তোমার এটা ভালো করে বুঝতে হবে। mg হচ্ছে ব্লকের উপর, mg ব্লকের উপর, ঠিক তেমনি ভাবে এই তল কর্তৃক এই যে বলটা, এই বলটাও ব্লকের উপর, এটাও ব্লকের উপর, আর এই যে বলটা, এই বলটা হচ্ছে তলের উপর, ব্লক কর্তৃক তলের উপর। তাহলে তুমি জাস্ট খালি ব্লকটাকে অ্যানালাইসিস করো, শুধু আমরা দেখতে চাই ব্লকের উপর কি কি বল আছে, ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে বুঝতে চাই শুধুমাত্র ব্লকের উপর কি কি বল আছে। তাহলে এই ব্লকটার উপর দেখো বল, 2টা বল, একটা হচ্ছে পৃথিবী তাকে টানতেছে mg বলে, পৃথিবী তাকে টানতেছে mg বলে, পৃথিবীর টান বল mg, ওকে, ঠিক আছে, পৃথিবীর টান বল। আর একটা হচ্ছে এই যে তলটা ঠেলতেছে উপরের দিকে, তাহলে এই বলটা হচ্ছে আর, এই যে ঠেলা বলটা উপরের দিকে আঁকলাম, এটা হচ্ছে আর। তাহলে ব্লকের উপর এই 2টা বল, ব্লকের উপর। কি ক্লিয়ার? এইবার বলো তো ব্লকটা স্থির আছে না গতিশীল আছে? বলো, ব্লকটা স্থির আছে নাকি গতিশীল আছে? স্থির আছে। তাহলে আর বড় নাকি mg বড়? স্থির যদি থাকে তাহলে আর এবং mg এই 2টা পরস্পর সমান, কারণ স্থির আছে। তাহলে আর সমান সমান mg, এইটা আমরা হিসাব নিকাশ করে বের করলাম, এটাই আমাদের চাইছে। এখন তুমি বলতে পারো ভাই এটা তো আমরা এমনিই বলে দিতে পারি যে কোনো তলের উপর যদি একটা ব্লক রাখা থাকে, ব্লকের ভর হচ্ছে m, তাহলে এই তলে প্রতিক্রিয়া বল, তল যে প্রতিক্রিয়া বল দিবে ওজনের সমান প্রতিক্রিয়া, তাহলে R= mg। কিন্তু আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে বুঝলাম। কি ক্লিয়ার? ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে বুঝলাম, যাতে এটা বুঝলে পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে আমাদের সুবিধা হয়। কি ক্লিয়ার? পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে আমাদের সুবিধা হয়। ওকে, তাহলে চল এবার আসো, এই প্রবলেমটা সলভ করবা তোমরা।
এখানে সংস্পর্শ তলগুলোতে এখানে সংস্পর্শ তলগুলোতে ক্রিয়া প্রতিক্রিয়া বল নির্ণয় করো। ক্রিয়া প্রতিক্রিয়া বল নির্ণয় করো। এই যে এটা হচ্ছে তল, এই তলে দুটো বস্তু আছে, দুটো ব্লক আছে। এই একটা ব্লক আর এই একটা ব্লক, দুইটা ব্লক আছে। এই ব্লকটার ভর m1 আর এই ব্লকটার ভর হচ্ছে m2। তাহলে এখানে বলো তো সংস্পর্শ তল কয়টা আছে? বলো সংস্পর্শ তল কয়টা আছে? সংস্পর্শ তল আছে দুটো। ইয়েস, দুটো। একটা হচ্ছে নিচের যে মেঝে তার সাথে m2 এর সংস্পর্শ তল, আর একটা হচ্ছে m1 এবং m2 এদের দুইজনের একটা সংস্পর্শ তল। তাহলে সংস্পর্শ তল আমরা পাচ্ছি কয়টা? দুইটা। এই সংস্পর্শ তলগুলোতে ক্রিয়া প্রতিক্রিয়া বল আমাদের হিসাব করতে বলছে, যে সংস্পর্শ বলগুলোতে রিঅ্যাকশন ফোর্সটা কত সেটা আমরা খুঁজে বের করব। তাহলে এবার দেখো, আগে ছিল একটা বস্তু, এবার বস্তু দুটো, তলের উপর দুইটা বস্তু, একটার উপর আরো একটা আছে। তাহলে আসো আমরা ওই অ্যানালাইসিস করা শুরু করি, কার উপর কতগুলো বল, কি কি বল, এটা অ্যানালাইসিস করতে পারলে ম্যাথ শেষ। তাহলে আসো এক এক করে অ্যানালাইসিস করি। তাহলে তুমি দেখো তো, খেয়াল করে দেখো তো, এই যে এই m2 ভরের যে বস্তুটা তার উপর কি কি বল আছে? তাহলে তার উপর পৃথিবী টানতেছে তাকে নিচের দিকে, তাহলে পৃথিবীর একটা টান বল আছে। পৃথিবীর এই টান বলটা হচ্ছে m2g। ওকে, পৃথিবীর এই টান বলটা এটা কি? m2g। m1 ভরের যে বস্তুটা এটার উপরও তো পৃথিবীর একটা টান বল আছে, পৃথিবীও তো একেও টানতেছে। তাহলে পৃথিবীর এই যে টান বলটা, এই টান বলটা হচ্ছে m1g, এটা হচ্ছে m1g। তাহলে আমি m1 এর উপর পৃথিবীর টান বল দেখলাম, m2 এর উপর পৃথিবীর টান বল দেখলাম। ঠিক আছে, যদি কোনো তল না থাকে, ধরো কোনো সংস্পর্শ তল নেই, তাও কিন্তু পৃথিবীর এই টান বলটা থাকবে, কাজ করবে। তাহলে m2g এই বলে পৃথিবী টানতেছে m2 কে, m1g এই বলে m1 কে পৃথিবী টানতেছে নিচের দিকে, তার কেন্দ্রের দিকে আর কি, পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এই দুটো বল হলো। এইবার আসো সংস্পর্শ তলগুলোতে বল দিব। সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল থাকবে। তাহলে আসো প্রথমে এই তলে আসো, এই তলে তাকাও। তাহলে খুব ভালো করে বোঝো, তল কয়টা? দুটো। তাহলে এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল r1 বললে এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের নাম হবে r2, ক্রিয়া প্রতিক্রিয়া বল। এই তলে যদি r1 নাম দিই তাহলে ওই তলে নাম দিব কি? r2। দুটো যেহেতু ভিন্ন ভিন্ন সংস্পর্শ তল, তাহলে ভিন্ন ভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, ভিন্ন ভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। তাহলে আসো প্রথমে আসো, এই যে সংস্পর্শ তল, এই সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল আমরা দেখাইতে চাই এই সংস্পর্শ তলে। তাহলে এই যে তলটা, এই তলটা এই m2 কে উপরের দিকে ঠেলতেছে, m2 কে, এই যে তলটা, এই তলটা m2 কে উপরের দিকে ঠেলতেছে। কত বলে ঠেলতেছে? r1 বলে। তাহলে এই তল যদি m2 কে উপরের দিকে ঠেলে তাহলে m2 কি বসে থাকবে? না, এটা ক্রিয়া বল, সংস্পর্শ তল এটা ক্রিয়া বল, এই নিচের তলটা m2 কে দিচ্ছে, তাহলে m2 তো বসে থাকবে না, তাহলে m2 প্রতিক্রিয়া বল দিবে। সংস্পর্শ তল থাকলেই বুঝবা ক্রিয়া প্রতিক্রিয়া আছে, ক্রিয়া প্রতিক্রিয়া থাকবেই, এটা ক্রিয়া এটা প্রতিক্রিয়া থাকবেই। তাহলে এটা r1 হলে প্রতিক্রিয়া বল এটা r2 হবে না, এটা r1 হবে। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান। কি বুঝলা? ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান। বলো এই r1 কে দিল? তল দিল। কাকে দিল? ব্লক m2 কে দিল। আর এই r1 কে কাকে দিল? ব্লক দিল। কাকে দিল? তলকে দিল, তলকে ঠেললো নিচের দিকে। কি ক্লিয়ার? দেখো ভালো করে বোঝো, এই যে আমার হাত দেখো না, হাতের তলটা দেখো না। তাহলে এই যে তলটা, এই তলটা এটাকে r1 আর একে r1, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া বল, তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল থাকবে। সিম্পল কথা। কি ক্লিয়ার? ক্লিয়ার? এবার ক্রিয়া প্রতিক্রিয়া বল গেল। এইবার আসো, এই যে আরো একটা সংস্পর্শ তল আছে, দেখো আরো একটা সংস্পর্শ তল আছে। এই সংস্পর্শ তলটা কার কার মধ্যে? এই সংস্পর্শ তলটা কার কার মধ্যে? এই সংস্পর্শ তলটা হচ্ছে m1 এবং m2 এর মধ্যে। তাহলে m1 এবং m2 এর মধ্যে এই সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল আমরা দেখাইতে চাই। তাহলে আসো, এই সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল, তাহলে এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের নাম হচ্ছে r2, যেহেতু এটা r1 নাম দিছি তাহলে এটা হবে r2। তাহলে এই সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল m2 ভরের যে ব্লকটা সেইটা m1 কে ঠেলতেছে উপরের দিকে, কত বলে? r2 বলে। m1 কে ঠেলতেছে, m1 বসে থাকবে, তাহলে m1 আবার m2 কে ঠেলবে কোন দিকে? নিচের দিকে, কত বলে? r2 বলে। ক্রিয়া প্রতিক্রিয়া r2 r2। কি ক্লিয়ার? r2 r2 বোঝা নাই?
আচ্ছা আবার বলছি, এটা হচ্ছে তল, এই তলের উপর এই ব্লকটা আছে, ধরো উপরের ব্লকটা নাই, বলো এই যে ব্লকটা, এই ব্লকটার নাম কি? M2। তাহলে এর উপর এখানে বলগুলো অ্যানালাইসিস করো। পৃথিবী টানতেছে mg বলে, M2g। এটা ব্লককে পৃথিবী টানতেছে, ব্লককে পৃথিবী টানতেছে, আমার সাথে বলো, ব্লককে পৃথিবী টানতেছে। ওকে, তল দিচ্ছে না, ব্লককে পৃথিবী টানতেছে। ওকে, এইবার এই দুইটা সংস্পর্শ তল, সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের নাম হচ্ছে, ক্রিয়ার প্রতিক্রিয়া সমান্ত নাকি বলো? ক্রিয়ার প্রতিক্রিয়া সমান্ত, শুধু দিক বিপরীত। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার বলের নামটা দিলাম আমি আরন। তাহলে আরন কে কার উপর দিচ্ছে আমরা একটু বুঝি এবার। তাহলে এই যে তলটা, এই তলটা ব্লকটাকে উপরের দিকে ঠেলতেছে, প্রতিক্রিয়া বল দিচ্ছে, মানে ক্রিয়া বল দিচ্ছে আর কি। তাহলে এটা আরন। তাহলে এই যে M2 ভরের বস্তুটা সেও তো দিবে, তাহলে সেও দিবে সেম বল R1। বুঝতে পারছো? সেম বল R1। কি ক্লিয়ার? এটা বোঝা গেছে? ওকে, এইবার আসো, এর উপরে আর একটা বস্তু আছে, এর উপরে আরো একটা বস্তু আছে, এই বস্তুটার ভর কত? M1। এবার আসো, একে কি পৃথিবী টানতেছে না? ইয়েস, টানতেছে। তাহলে পৃথিবীর যে টান বল সেটা হচ্ছে M1g, পৃথিবীর টান বল M1g। ওকে, তাহলে এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া আছে না? তা আমি তো এখানে আরন নাম দিয়ে দিছি, তাহলে এই তলের এখানে যে আর একটা তল আছে, এই যে দেখো একটা তল, এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল, এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল, তাহলে এটার নাম দিলাম R2। তাহলে R2 বলে M2 ঠেলতেছে M1কে, M2 ঠেলতেছে M1কে ঠেলতেছে, তাহলে এটা R2। M1 কি বসে থাকবে না? M1 বসে থাকবে না, তাহলে M1 M2 কে ঠেলবে নিচের দিকে, দ্যাট ইজ R2। কেন R2? কারণ ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান। এই হচ্ছে কাহিনী, ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান। কি কথা বুঝছো? আমি প্রত্যেকটা বস্তুর উপর কি কি বল আছে সেটা অ্যানালাইসিস করলাম, প্রত্যেকটা বস্তুর উপর কি কি বল আছে সেটা অ্যানালাইসিস করলাম। ঠিক আছে, একজন বলতেছে ভাই R1 প্লাস mg হবে কিনা, সেটা হবে কিনা সেটা পরে, হবে কিনা সেটা পরে, আমি খালি দেখলাম কে কার উপর কত বল দিচ্ছে, সহজ হিসাব, কে কার উপর কি কি বল দিচ্ছে সেইটা আমরা হিসাব করলাম। কোনটা সমান সমান কি হবে এটার হিসাব পরে, এটা আমি পরে করব। তাহলে এইটুকু তো আমরা বুঝলাম আশা করি। তাহলে একটা চিত্র মুছে দিলাম, থাকুক এই একটা চিত্র থাকুক। ওকে, তাহলে এখানে আমরা প্রশ্নটা এঁকে রাখি, এখানে প্রশ্নটা আঁকা থাকুক। এটা M1, এটা M2, এটা হচ্ছে প্রশ্ন যে উক্ত তলগুলোতে ক্রিয়া প্রতিক্রিয়া বল কত। তাহলে এই যে তল, এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের নাম R1, এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বলের নাম R2। তো এই R1 আর R2 এর মানটা আমাদের বের করতে বলছে। ওকে, বুঝতে পারছো? R1 আর R2 এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে চলো এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম মানে প্রত্যেকটা বস্তুর উপর ক্রিয়ারত বলগুলোকে আলাদা আলাদা করে অ্যানালাইসিস করবো, আলাদা আলাদা করে। তাহলে তুলে নিয়ে আসো, M1 কে তুলে নিয়ে আসো, এই যে M1, এই M1 কে তুলে নিয়ে আসলাম। M1 এর উপর ক্রিয়ারত বল, বলো নিজেরাই বলো, M1 এর উপর ক্রিয়ারত বল, M1 এর উপর ক্রিয়ারত বল M1g, পৃথিবীর টান বল M1g, পৃথিবীর টান বল। M1 এর উপর আর কি বল নাই? M1 এর উপর, M1 এর উপর এই বলটা R2, এই বলটা এটা R2 M1 এর উপর। তাহলে M1 এর উপর আর একটা বল আছে, সেটা হচ্ছে R2। তাহলে M1 কে উপরের দিকে ঠেলতেছে, R2 M1 কে উপরের দিকে ঠেলতেছে, এই যেটা হচ্ছে R2 M1 কে উপরের দিকে ঠেলতেছে। কি বুঝতে পারছো? এবার বলো, এই R2 আছে না, এই R2 আছে না M1 এর উপর? না না, ওটা M1 এর উপর না, ওটা M1 দিছে কার উপর? M2 এর উপর। M1 দিছে M2 এর উপর। তাহলে এই R2 কিন্তু আমরা নিব না, কারণ আমরা চাচ্ছি M1 এর উপর কি কি আছে, M1 এর উপর কি কি আছে সেটা আমরা চাচ্ছি। কি ক্লিয়ার? ওকে ওকে, গুড। তাহলে এইটা হচ্ছে M1 এর উপর প্রযুক্ত বল, বুঝলা? M1 এর উপর দেখো আর কোনো বল নাই, M1 এর উপর পৃথিবীর একটা টান বল আছে, আর এই তলে আছে বলে তলের একটা ঠেলা বল উপরের দিকে আছে, এই দুটো বলই আছে। এইবার বলো, এই স্থির না গতিশীল? M1 স্থির নাকি গতিশীল তোমরাই বলো। স্থির। ওকে, যদি এটা স্থির হয় তাহলে কে বড়, R2 বড় না M1g বড়? R2 বড় নাকি M1g বড়? স্থির যদি হয় তাহলে স্থির হলে সমান সমান, তাহলে R2 = M1g। বুঝতে পারছো? এইবার দেখো, এই যে R2 এর মানটা, এই R2 এর মানটা M1g। ওকে, এইবার আসো আমি M2 এর উপর অ্যানালাইসিস করতে চাই, M2 এর উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই। M2 এর উপর কি কি বল আছে? M2 এর উপর, তাহলে এটা হচ্ছে M2 এর উপর ক্রিয়ারত বল। তাহলে পৃথিবী তাকে টানতেছে নিচের দিকে, এটা সত্যি কথা, এটা M2g আগে লিখে নিলাম যে M2 এর উপর ক্রিয়ারত বল M2g। এবার আসো, M2 এর উপর ক্রিয়ারত বল আর কি কি আছে? এই তলের সংস্পর্শে ছিল, তাহলে এই যে R1,
আর অন ঠেলতেছে এম টুকে উপরের দিকে, তাহলে আর অন ঠেলতেছে এম টুকে উপরের দিকে, এই যে আর অন ঠেলতেছে উপরের দিকে। বলো আর কোনো বল আছে? আর কোনো বল আছে? আছে। এর উপর আরো একটা বল আছে, আরো একটা বল আছে। কোন বলটা? ওই যে এর ঘাড়ের উপরে কে বসে আছে? এম অন। তাহলে এম অন ঠেলতেছে এই যে এটা, আমি বলছিলাম এটা কার উপর? এম টু এর উপর। তাহলে এম টু এর উপর এই একটা, এম টু এর উপর এই একটা, এম টু এর উপর এই একটা, এই তিনটা বল এম টু এর উপর। বুঝলা? কি ক্লিয়ার? এম টু এর উপর। সহজে চিন্তা করো না, এই মাইনকা চিপার মধ্যে পড়ে গেছে না? এই যে এম টু মাইনকা চিপার মধ্যে, এই যে চিপার মধ্যে পড়ে গেছে না? তাহলে এই নিচের তলও ঠেলতেছে, উপরের তলও ঠেলতেছে। তাহলে এই যে এদিকে ঠেলা, এদিকে ঠেলা, দুটো ঠেলা। তাহলে একটা হচ্ছে আর ওয়ান, এটা এটা হচ্ছে আর ওয়ান, আর একটা হচ্ছে এর উপর ক্রিয়ারত বল আর টু। এই যে দুটো বল আর ওয়ান এবং আর টু। তাহলে আর টু কোন দিকে? আর টুটা কোন দিকে? নিচের দিকে। তাহলে আর টু নিচের দিকে, আর টুটা দেখাবো নিচের দিকে। এই যে এটা হচ্ছে আর টু, আর টু। কি বুঝছো? ক্লিয়ার? এইবার বলো এম টু স্থির না গতিশীল? বলো এম টু স্থির নাকি গতিশীল? স্থির। তাহলে কে বড়? কে বড়? আর ওয়ান বড় নাকি আর টু এম জি, এম টু জি বড়? তাহলে সমান সমান, এটা সমান সমান। কি সমান সমান কিনা? তাহলে সমান সমান যদি হয় তাহলে আর অন, তাহলে উপরে সমান সমান নিচে সমান সমান, মানে এইটা সমান সমান এই দুইটা। তাহলে সমান সমান মানে আর ওয়ান, এটা সমান সমান মানে আর টু প্লাস এম টু জি। ওকে, তাই তো? এইবার দেখো আর টু এর মান তো তুমি বের করে রাখছো। আর টু এর মান কত? এম অন জি। তাহলে আর টু এর মানটা এখানে বসাই দিবা, এম অন জি প্লাস এম টু জি। তাহলে জি কমন নেওয়া যায়, এম অন প্লাস এম টু ইন্টু জি। তাহলে এই হচ্ছে প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এই হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে আমি একটু অ্যান্সারটা একটু লিখি সুন্দর করে। এম অন ও এম টু এর সংস্পর্শ তলে, এর সংস্পর্শ তলে রিয়াকশন ফোর্স, সংস্পর্শ তলে সংস্পর্শ তলে প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স, প্রতিক্রিয়া বল বা রিয়াকশন ফোর্স এম ওয়ান এবং এম টু এর সংস্পর্শ তলে আর টু, প্রতিক্রিয়া বল আর টু। তাহলে সেই আর টু ইকুয়াল টু এম অন জি। এই যে এটা একটা অ্যান্সার। আর আরেকটা অ্যান্সার বলো, আরেকটা অ্যান্সার বলো। আরেকটা অ্যান্সার হচ্ছে এম টু এবং এই তল, এম টু এবং এই যে সংস্পর্শ তল যেটা তল, তাহলে এম টু ও তলের সংস্পর্শ তলে, এম টু ও তলের স্পর্শ তলে, স্পর্শ তলে প্রতিক্রিয়া বল রিয়াকশন ফোর্স, ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে এই বলটার নাম কি? আর অন। আর অন ইকুয়াল টু কত পাইলাম? এই যে এম অন প্লাস এম টু ইন্টু জি। ঠিক আছে, এটা তো মূল প্রসেসে আমি হিসাব নিকাশ করে দিলাম, মূল প্রসেসে। এইবার দেখো এটার একটা শর্টকাট প্রসেস আছে। বলো শর্টকাট প্রসেসটা জানবো নাকি জানবো না? বলো বলো শর্টকাট প্রসেসটা জানবো নাকি জানবো না? একটু জানি। শর্টকাট প্রসেস হচ্ছে যার পিঠের উপর যত ভার আছে, যে তলের উপর যত ভার আছে, যত ভার আছে, প্রতিক্রিয়া বল হবে সেই ভারের ওজনের সমান। প্রতিক্রিয়া বল হবে সেই ভারের ওজনের সমান, যার পিঠের উপর যত ভার আছে। তাহলে আসো দেখি শর্টকাট। শর্টকাট শর্টকাট হচ্ছে যার পিঠের উপর স্থির থাকলে, যদি তলে বস্তুগুলো স্থির থাকে, তলে বস্তুগুলো স্থির থাকলে, ঠিক আছে, মানে এই বস্তুগুলোর মধ্যে কোনো আপেক্ষিক গতি না থাকলে, বস্তুগুলোর মধ্যে আপেক্ষিক গতি না থাকলে, আপেক্ষিক গতি না থাকলে, আপেক্ষিক গতি না থাকা মানে স্থির থাকা, সহজ কথা। আপেক্ষিক গতি না থাকলে, তলে বস্তুগুলো স্থির থাকলে অথবা বস্তুগুলোর মধ্যে আপেক্ষিক গতি না থাকলে, ঠিক আছে, আপেক্ষিক গতি যদি না থাকে, যদি স্থির থাকে, তাহলে যার পিঠের উপর, যে তলের উপর যত ভার, যে তলের উপর মোট যত ভার, মোট যত ভার, প্রতিক্রিয়া বল হবে সেই ভারের ওজনের সমান। ওই তলে প্রতিক্রিয়া বল হবে সেই
ভারের ওজনের সমান, ওজনের সমান। আসো তোমার এবার আমি হাতে নাতে দেখাই দিই। দেখো এইটা ছিল আমাদের তলটা, এই তলে দুটো বস্তু ছিল, এই যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে M2, এই বস্তুটা M1 ছিল না M2 ছিল? M2, হ্যাঁ, এই বস্তুটা ছিল M2, আর এই যে বস্তুটা, এই বস্তুটার নাম দিয়েছিলাম কি? M1। তাহলে বোর্ডে তাকাও, এবার বোর্ডে তাকাও, দেখো বোর্ডে তাকাও, দেখো সবাই বোর্ডে, বোর্ডে তল কয়টা? দুইটা, এই একটা তল M1 আর M2 এর সংস্পর্শ তল, আর M2 এবং এই যে মেঝে তার একটা সংস্পর্শ তল, M2 এবং মেঝের একটা সংস্পর্শ তল, দুইটা তল। তাহলে দুইটা তলে দুইটা প্রতিক্রিয়া, হ্যাঁ, দুইটা তলে দুইটা প্রতিক্রিয়া। এই একটা তল প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, এই একটা তল ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে আমি এটার নাম দিলাম হচ্ছে R2, এটার নাম দিলাম হচ্ছে R1। তাহলে এবার আসো, দেখো এই তলের উপর দেখো আমার হাত, দেখো আমার হাতের উপরে ভার কত? তুমি বলো, আমার হাতের উপরে ভার কত? এই তলের উপরে ভার কত? উপরে, উপরে অনলি M1, তাই না? অনলি M1, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে M1G, শেষ। অনলি M1, তাহলে অ্যান্সার হচ্ছে M1G, শেষ। এবার আসো এই যে এই তলে তাকাও, এই তলের উপরে তাকাও, উপরে উপরে উপরে, বলো উপরে টোটাল ভার কত? টোটাল ভার, ইয়েস M1 এবং M2, ইয়েস, এই তো বুঝে গেছো তোমরা, M1 এবং M2, এই তলের উপরে টোটাল ভার, উপরে M1 প্লাস M2। তাহলে R1 হবে M1 প্লাস M2 ইন্টু G। এবার তুমি মিলাই দেখো, এইবার তুমি মিলাই দেখো, আগে যে আমরা উত্তর বের করলাম তুমি মিলাই দেখো, দেখো এই যে R2 ইকুয়াল টু M1G আর R1 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু G, ঠিক আছে? R2 ইকুয়াল টু M1G, R1 ইকুয়াল টু M1 প্লাস M2 ইন্টু G। দেখো মিলে গেছে কিনা, বুঝতে পারছো? এই যে সহজ জিনিস, কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে তোমরা এবার আমার একটা ম্যাথ করে দাও না, তোমরা এবার আমাকে একটা ম্যাথ করে দাও। ওকে, গুড, ভেরি গুড। তাহলে একই কোশ্চেন, যে সংস্পর্শ তলগুলোতে রিয়াকশন ফোর্স, সংস্পর্শ তলগুলোতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো, প্রতিক্রিয়া বল নির্ণয় করো, সংস্পর্শ বলগুলোতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তাহলে দেখো এটা হচ্ছে তল, এটা হচ্ছে মেঝে বা তল, এর উপর তিনটা ব্লক রাখা আছে। এবার একটা ব্লক, একটা ব্লক, আর একটা ব্লক, তিনটা ব্লক রাখা আছে, তিনটা। এটা M1, এটা M2, এটা M3, এবং ভরগুলো আমি দিয়ে দিচ্ছি। M1 হচ্ছে 6 কেজি, M2 হচ্ছে 4 কেজি, আর M3 হচ্ছে 2 কেজি। এবার এই সংস্পর্শ তলগুলোতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। M1 এবং মেঝের সংস্পর্শ তলে প্রতিক্রিয়া বল, M2 এবং M1 এর সংস্পর্শ তলে প্রতিক্রিয়া বল, M3 এবং M2 এর সংস্পর্শ তলে প্রতিক্রিয়া বল। বলো, ঠিক আছে? জি দিয়ে বলো, মান জি এর মানটা বসাইতে হবে না, তুমি জি দিয়ে বলো, এত জি এত জি এত জি। ভাইয়া R2 সমান সমান M2G হলো না কেন? হলো না কেন? তার কারণ হচ্ছে উপরে আর একটা তল ছিল, তাই হলো না। 2G 6G 12G, ইয়েস 2G 6G 12G, এই তো, গুড, ভেরি গুড। তাহলে শর্টকাট দিয়ে বলে ফেলছো, শর্টকাট দিয়ে বলে ফেলছো। আচ্ছা একটু আসো ব্রডকাট দিয়ে করো, একটু তোমরা ব্রডকাট দিয়ে করো তো, শর্টকাট তো হইলো, এবার একটু ব্রডকাট দিয়ে করো। নিজেরা একটু ভাবো তো কোন তলে কতগুলা বল। নাও 1 মিনিট টাইম, ভাবো, তোমরা আগে ভাবো, তারপরে আমি মিলাই দিব, অবশ্যই মিলাই দিব। তাহলে এবার বলগুলোকে আঁকছো, ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকছো তোমরা সবার উপর, কে কার উপর কতগুলো বল, কে কার উপর বল দিচ্ছে সবগুলো আঁকছো? বলো, কে কার উপর কতগুলো বল দিচ্ছে, এগুলোকে আঁকছো, আঁকতে পারছো?
ওকে ওকে, দেখো আসো, এবার আসো দেখি কে কার উপর কতগুলো বল দিচ্ছে। প্রথমে আসো পৃথিবীর কাজটা সেরে ফেলো। পৃথিবী পৃথিবী এদের সবাইকে তাদেরকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে। তাহলে পৃথিবীর টান বল M1G, পৃথিবীর টান বল M2G, M2G, পৃথিবীর টান বল M3G, M3G। এগুলো কি একটু বাইরেই আঁকি। এটা হচ্ছে M2G, পৃথিবীর টান বল, পৃথিবী টানতেছে M3G। এই যে পৃথিবীর টান বল, পৃথিবীর টান বলগুলা গেল। বলো এটা সবাই আঁকতে পারছো কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস, গুড। তাহলে পৃথিবীর টান বল সবাইকে পৃথিবী টানতেছে, কোনো তলে থাকুক বা না থাকুক সবাইকে কিন্তু পৃথিবী টানতেছে। এইবার আসো, ঠিক আছে, এইবার আসো, আমরা উপর থেকে আসি, একটু আসো তো উপর থেকে আসি। এই যে তলটা, এই তল, এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল। তাহলে এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া বল, বলো এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া কে কাকে দিচ্ছে? কে কাকে দিচ্ছে? কে কার উপর বল দিচ্ছে বলো? M3 M2 এর উপর দিচ্ছে, তাই না? M2 এর উপরে M3 আছে, M2 এর উপরে M3 আছে। তাহলে M3 M2 কে দিচ্ছে, M2 M3 কে দিচ্ছে, ক্রিয়া প্রতিক্রিয়া কি, তাই না? তাহলে এখানে নাম দিলাম R1। আসো এখানে নাম দিলাম R1। তাহলে M3 M2 কে চাপ দিচ্ছে, আর M2 তাহলে চাপ দিলে M2 বসে থাকবে, তাই না? M2 কে যদি M3 চাপ দেয় তাহলে ও প্রোটেস্ট করবে না? প্রোটেস্ট করবে, তাহলে প্রোটেস্ট করে ঠেলবে উপরের দিকে। তাহলে M3 M2 কে চাপ দিচ্ছে, তাহলে M2 বসে থাকবে না, M2 প্রোটেস্ট করবে, ক্রিয়া প্রতিক্রিয়া দিবে। তাহলে এটার নাম দিলাম, এটা ক্রিয়া প্রতিক্রিয়া, এটা হচ্ছে R1। তাহলে এটা হবে R1 ক্রিয়া প্রতিক্রিয়া M2 এবং M3 এর মধ্যে, M2 এবং M3 এর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে গেল। দেখো M3 এর উপরে কেউ নেই, সুতরাং এইখানে কোনো তল নেই, সুতরাং এখানে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। ওকে, এবার আসো, এইবার আসো এই যে সংস্পর্শ তলটা, বলো এটা কার কার সংস্পর্শ তল? তোমরা বলো কার কার সংস্পর্শ তল? কার কার? M2 এবং M1 এর, M2 এবং M1 এর সংস্পর্শ তল। তাহলে এই তলেও ক্রিয়া প্রতিক্রিয়া হবে, এই তলেও ক্রিয়া প্রতিক্রিয়া হবে। তাহলে এই তলে ক্রিয়া প্রতিক্রিয়ার নাম দিই, এই তলে ক্রিয়া প্রতিক্রিয়ার নাম দিলাম R2। তাহলে এই তলে কে কার উপর বল দিচ্ছে? দেখো M2 আর M1 এর সংস্পর্শ তল, M1 আর M2, M1 আর M2। তাহলে M2 M1 কে দিলে M1 M2 কে দিবে। তাহলে এইখানে এইটার নাম হচ্ছে R2। তাহলে এই প্রতিক্রিয়া বলটা R2, R2, R2। অনেকে মনে করতে পারে ভাই M2 এর উপরে তো M3 আছে, তাহলে M2 এর উপরে যদি M3 থাকে তাহলে এই তলে প্রতিক্রিয়া তো M2 এরও চাপ হবে, M3 এরও চাপ হবে। হ্যাঁ হবে, হবে তো, অবশ্যই হবে। R2 সমান সমান, R2 সমান সমান তো M2G প্লাস M3G হবে, এটা তো আমি জানি, মনে মনে তো জানি, কিন্তু কিভাবে জানি সেটাই বের করতেছি। বুঝতে পারছো? কিভাবে জানি সেটাই আমরা বের করতেছি। তুমি বলতে পারো যে ভাই R2, এই যে R2 অর্থাৎ এই যে M2 যে চাপটা M1 কে দিচ্ছে, M2 যে বলটা M1 কে দিচ্ছে, যে বলে চেপে ধরছে M1 কে, তো সেই বলটা তো M2 এর ওজন হবে, M3 এর ওজন হবে। হ্যাঁ হবে, অবশ্যই M2 এর ওজন হবে, M3 এর ওজন হবে, M2 এবং M3 এর ওজনের যোগফলটাই R2 হবে। বাট আমরা এখন বলবো না এটা, আমরা কিভাবে পাইছি সেটা তো জানি না। বুঝতে পারছো? কথা বুঝছো? তাহলে R1 R2। এইবার আসো বাকি তল কোনটা? বাকি তল এইটা। তাহলে এই তলে আবার ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে এই তলে M1 এই তলকে মেঝেকে ঠেসে ধরছে, মেঝেকে চেপে ধরছে R3-তে, তো মেঝে তো আর বসে থাকবে না, তাহলে মেঝে ঠেলবে, M1 কে ঠেলবে R3-তে। এই হচ্ছে ঘটনা। তাহলে এইটাই হচ্ছে এই যে বলগুলোকে অ্যানালাইসিস করে ফেললাম। তাহলে এবার আসো কার উপর কতগুলো বল, আসো কার উপর কতগুলো বল। প্রথমে আসো তো দেখি M3 এর উপর ক্রিয়ারত বল, M3 এর উপর, M3 এর উপর ক্রিয়ারত বল M3। দেখো M3 এর উপর বল হচ্ছে দুটো, একটা হচ্ছে M3 এর উপর বল, আমরা যে বলগুলো নিব সেই বলগুলোকে গোল্লা দিয়ে দিচ্ছি। এই যে M3G, তাহলে নিয়ে নিলাম M3Gটাকে, নিয়ে নিলাম নিচের দিকে M3G। এবার দেখো এই যে এই বস্তুটাকে এই যে এইটা ঠেলতেছে উপরের দিকে, এই যে ঠেলা বল উপরের দিকে R1, এই R1টা না, কিন্তু এই R1 হচ্ছে M3 M2 কে দিচ্ছে, আর এই বলটা হচ্ছে M2 M3 কে দিচ্ছে। তা আমার দরকার M3 এর উপর ক্রিয়ারত, M3 কে কে দিচ্ছে? M3 কে M2 দিচ্ছে। কত বল? R1 বল উপরের দিকে। তাহলে উপরের দিকে R1, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম, যে এর উপর এই দুইটাই বল। ওকে, এর উপর এই দুইটা বল। এবার আসো M2 এর উপর ক্রিয়ারত বল, M2 এর উপর ক্রিয়ারত বল অ্যানালাইসিস করতে চাই। M2 এর উপর, তো M2 এর উপর এটা তো আছেই, M2G এটা তো অলরেডি আছে, এটা তো আছেই। তাহলে এই বলে টানতেছে M2 কে পৃথিবী। এবার আসো এ পড়ছে মাইনকা চিপার মধ্যে, এ দুইটা ধাক্কা খাচ্ছে, একটা হচ্ছে এর ধাক্কা আর একটা হচ্ছে উপরের চাপ।
তাহলে এই R1 M2 এর উপর প্রযুক্ত, এই R2 M2 এর উপর প্রযুক্ত, বুঝলা? তাহলে উপর থেকে R1 নিচের দিকে, উপর থেকে R1 আসতেছে নিচের দিকে, আর নিচ থেকে এই R2 উপরের দিকে, নিচ থেকে এই R2 উপরের দিকে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এবার বাকি থাকলো কে? বাকি থাকলো M3, সরি M2, না সরি M1, বাকি থাকলো M1। তাহলে এবার আসো M1 এর উপর প্রযুক্ত বল। M1 এর উপর কে কত, মানে কতগুলো বল? একটা তো M1G, একটা M1G নিচের দিকে, M1G, ওকে ডান। এবার আসো M1 কে এই যে ঠেলতেছে উপরের দিকে R3 উপরের দিকে ঠেলছে, R3 উপরের দিকে ঠেলছে। আর কোনো বল আছে? হ্যাঁ, এই যে R2 উপর থেকে চাপ দিচ্ছে, তাহলে R2 নিচের দিকে, এই R2 নিচের দিকে। আর কোনো বল কিন্তু নাই, বল আর কিন্তু নাই, এই হচ্ছে বল। তাহলে এই যে তিনটা ক্ষেত্রে আমি অ্যানালাইসিস করে ফেললাম, ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেললাম, কার উপর কতগুলো বল। এবার আমাদের কি করতে হবে? এইখান থেকে বলো এটা স্থির না গতিশীল? স্থির। তাহলে R1 = M3G, শেষ। R1 = M3G। এটা স্থির না গতিশীল? স্থির। ওকে, তাহলে R2 = R1 প্লাস M2G। কত সহজ ম্যাথ। এবার R1 মানে এই যে দেখো R1 M3G, তাহলে M3G প্লাস M2G, এবার G কমন নিলে M2 প্লাস M3G, ওকে ডান। তাহলে এবার R3 উপরে R3 নিচে R2 প্লাস M1G, এই যে R2 এটা নিয়ে প্রচুর করে বসা দাও, এখানে বসাই দিলে কি হবে? M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু G, শেষ, কাহিনী খতম। এইবার অনেকগুলো বস্তু যদি একটার পর একটা যদি পাহাড়ও তৈরি করে, তাহলে কোন তলে প্রতিক্রিয়া বল কত বের করা কোনো ব্যাপারই হবে না, বুঝলা? এবার তুমি মানগুলো বসাই দিবা। আসো M3 এর মান কত? 2, তাহলে এটা 2G, G এর মান বসাই দিও, ঠিক আছে? G এর মান বসাই দিও, 2 গুণ G 9.8, এত নিউটন, বুঝতে পারছো? 2 ইন্টু 9.8, তাহলে 9.8 ইন্টু 2 19.6, তাহলে 19.6 নিউটন এই তলে। তারপরে এখানে বসাই দিবা, তাহলে কত হবে? 2 আর 4, তাহলে 2 যোগ 4 এত G, 6G। আর এটা হচ্ছে M1 এর মান 6, 4, 2, তাহলে 12G, ঠিক আছে? এগুলোর মান তুমি হিসাব করে বসাই দিবা, সিম্পল, ঠিক আছে? তাহলে আমি তোমাকে নিয়ম কিন্তু বুঝাই দিলাম, হ্যাঁ? যদি বুঝে না থাকো ভিডিওটা আরেকবার দেখবা একটু, তাহলে বুঝে যাবে। এগুলো খুবই সহজ জিনিস। আর শর্টকাট তো শিখাই দিলাম। শর্টকাট হচ্ছে যার পিঠের উপর যত, ওই পিঠে প্রযুক্ত বল হবে তার ভারের সমান। যে তলের উপর যত, উপরে যত ভার থাকবে, তাহলে ওজন মানে ভার হবে, তলের প্রতিক্রিয়া বল হবে টোটাল সবগুলোর ওজনের সমান, ঠিক আছে? মনে করো তুমি আসো এখানে, এটা তুমি ধরো, ঠিক আছে? এবার তোমার কাঁধে তোমার একটা বন্ধু উঠছে, ধরো তোমার কাঁধে একটা বন্ধু উঠছে, তোমার বন্ধু, আর তার কাঁধে মনে করো জায়েদ খান উঠছে, ধরো জায়েদ খান, এই যে, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি প্যারাই কে আছে? সবচেয়ে বেশি কষ্টে কে আছে? তুমি, কারণ তোমার উপর এদের দুইজনের ভার, স্বাভাবিক, ঠিক আছে? তাহলে এটা ধরো M3, এটা ধরো M2, আর তুমি হচ্ছে M1, কি ক্লিয়ার? তাহলে দেখো তো, এই যে এর উপরে কেউ নেই, তাহলে ওর উপর কোনো চাপ নেই, ওর মাথার উপর কোনো চাপ নেই, কিন্তু এর মাথার উপর চাপ আছে। এর মাথার উপর চাপ হচ্ছে এর ওজনের সমান, তাহলে এর মাথার উপর চাপ, অর্থাৎ এর মাথা যদি একটা তল হয়, তলে চাপ কত হবে? M3G। এর তোমার মাথার উপর চাপ হবে এই দুটোর চাপ, অর্থাৎ M2 প্লাস M3G, কি ক্লিয়ার? আর যে তলে দাঁড়ানো আছে, ওই তলের কথা চিন্তা করো, তলও মানুষ, তো এভাবে চিন্তা করো যে তলও মানুষ, তল হইলেও মানুষ, তাহলে তলের কথা চিন্তা করো, তলের একটু কষ্টটা ভাবো। তাহলে তল তোমাকে ধরে রাখছে, তোমার পিঠে তোমার বন্ধুকে ধরে রাখছে, তার পিঠে জায়েদ খানকে ধরে রাখছে, তাহলে এই তলের উপর যে বলটা ক্রিয়া করতেছে, সেই বলটা হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3G। এই হচ্ছে ঘটনা, সিম্পল ঘটনা। কে বুঝছো? ক্লিয়ার? এখন ক্লিয়ার? বলো, মাথা ঝাঁকা দাও।
ঠিক আছে, এইবার আসো, এতক্ষণ তো স্থির ক্ষেত্র দেখলাম, এবার গতিশীল ক্ষেত্র দেখব। তো আমরা প্রথমে দেখব ব্লক টানা, আর তারপরে দেখব ব্লক ঠেলা। ব্লক টানা, দেখো এই একটা তল, এই তলে তিনটা ব্লক আছে পাশাপাশি, এই একটা ব্লক, এই একটা ব্লক, আর তলে এখানে আরো একটা ব্লক আছে। তাহলে টোটাল এই যে কয়টা ব্লক? তিনটা ব্লক। এটা M1, এটা M2, এটা M3। M1 হচ্ছে 1 কেজি, M2 2 কেজি, আর M3 হচ্ছে 3 কেজি। দড়ি দিয়ে বাঁধা আছে, বুঝছো? এই ব্লকগুলোকে একটার সাথে আরেকটা এভাবে দড়ি দিয়ে বাঁধা আছে। আর তলটা ঘর্ষণহীন তল। এই যে তল, এই তলে কোনো ঘর্ষণ নেই, তলে ঘর্ষণ নাই, তলটা একেবারে ফ্রিকশনলেস তল। এবার কি করা হইলো, এই ব্লকটাকে ধরে তুমি অনুভূমিকভাবে 60 নিউটন বল দিয়ে টানতেছো, 60 নিউটন বল দিয়ে তুমি টানতেছো, ধরো এফ বলে তুমি টানতেছো। তাহলে প্রশ্ন হচ্ছে, 1 নম্বর কোশ্চেন, প্রশ্ন হচ্ছে এই পুরো সিস্টেমটার ত্বরণ কত? এই পুরো ভর সিস্টেমের ত্বরণ কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দড়ির টান বের করতে হবে। দুটো দড়ি আছে, এই একটা দড়ি, এই একটা দড়ি, সুতা বা দড়ি, দড়ির টান বল বের করতে হবে। আর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত বল, প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত নিট বল, প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত নিট বল বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আসো ম্যাথ বাদ দাও। ঠিক আছে, প্রথমে ম্যাথ বাদ দাও, আমরা একটু ডেরিভেশনটা আগে করি। তো ডেরিভেশনটা করব, আসো। এবার তো বল প্রযুক্ত হয়েছে, দেখো বল প্রযুক্ত হয়েছে, তাহলে ত্বরণ হবে, এই পুরো সিস্টেমটা গতিশীল হবে। আমার প্রথম কোশ্চেন হচ্ছে বল প্রযুক্ত হলে তো ত্বরণ হবে, সবাই কি একই ত্বরণে গতিশীল হবে? হ্যাঁ, এটা ডিউতে আসছিল, ইয়েস, এই যে একজন বলছে এইচ জাবের বলছে, হ্যাঁ এটা ডিউতে আসছিল, এটা আসে নাই, এই টাইপের একটা আসছিল। আমি সেই কোশ্চেনটা একটু পরে করাবো। তাহলে কি করা হয়েছে, এফ 60 নিউটন বল দিয়ে টানা হচ্ছে ফ্রিকশনলেস তলে, তো বল প্রয়োগ করলে ত্বরণ হবে, এটা তো একেবারে কমন কথা, এটা আমরা জানি সবাই। আমার প্রশ্নটা হচ্ছে এই তিনটা বস্তুর বল, মানে তিনটা বস্তুর উপর প্রযুক্ত ত্বরণ কি একই হবে? এরা কি একই ত্বরণে চলবে নাকি ভিন্ন ভিন্ন ত্বরণে চলবে? উত্তর হচ্ছে হ্যাঁ, একই ত্বরণে চলবে, ভিন্ন ভিন্ন ত্বরণে চলতে পারে না। আচ্ছা বলো তো, ভিন্ন ভিন্ন ত্বরণে চললে কি সমস্যা হবে? কেন পারে না? ভিন্ন ভিন্ন ত্বরণে চললে কি সমস্যা? ধরো চললো, M1 বেশি ত্বরণে চললো, M2 কম ত্বরণে চললো, তাহলে কি হবে? তাহলে M1 যদি বেশি ত্বরণে চলে, M2 যদি কম ত্বরণে চলে, এই যে দড়িটা তো অপ্রসারণশীল দড়ি, তাহলে তো দড়ি ছিঁড়ে যাবে, তাই না? তুমি চিন্তা করো, এই বেশি ত্বরণে চলতেছে, তার মানে তাড়াতাড়ি আগায় যাবে, আর এই কম ত্বরণে চলতেছে তো একটু দেরিতে আগাবে। তাহলে এইদের মাঝখানে যে দড়িটা, এদের তো আপেক্ষিক দূরত্বটা বাড়বে, তাহলে মাঝখানের দড়িতে বেশি টান প্রযুক্ত, এটা তো ছিঁড়ে যাওয়ার কথা, এটা তো এরকম থাকার কথা না, এটা অপ্রসারণশীল দড়ি, তাহলে এটা তো ছিঁড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা অনেকে মনে করতে পারে ভাই ধরেন এইটা কম ত্বরণে চলতেছে, এটা বেশি ত্বরণে চলতেছে, ওকে খুবই ভালো। এটা যদি কম ত্বরণে চলে আর এটা যদি বেশি ত্বরণে চলে, তাহলে এই দড়িতে তো ঢিল পড়ে যাবে। চিন্তা করো, তুমি একটা বস্তুকে এভাবে টেনে নিয়ে যাচ্ছ, তো টেনে নিয়ে যাচ্ছ আর তুমি দেখতেছো দড়িতে ঢিল পড়ে গেছে। ধরো তুমি টেনে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, ফাঁকা রাস্তা, মানে শুনশান নীরবতা, তুমি টেনে নিয়ে যাচ্ছ, ব্লক টেনে নিয়ে যাচ্ছ। এবার তুমি যদি পিছনের দিকে তাকায় দেখো যে এইটা তুমি টেনে নিয়ে যাচ্ছ, এইটা কাছে চলে আসছে, দড়িতে ঢিল পড়ে গেছে, এরকম যদি তুমি দেখো, তো তোমার কি মনে হবে? চিন্তা করো, তুমি কি ভাববা? তুমি ভাববা না এটারে ভূতে ঠেলতেছে? ভূতের যদি না ঠেলে তাহলে কোনোদিন এই দড়িতে ঢিল পড়বে বলো? ভূত, এই তো, হ্যাঁ এই যে একজন বলছে ভূত, তুমি ভাববা ভূতে ধরছে এটারে, কারণ দড়িতে ঢিল পড়ে যাচ্ছে, তার মানে এ তাড়াতাড়ি আগে যাচ্ছে, এটা কেমনে হয়? এটা তো সম্ভব না। তার মানে দড়িতে ঢিল পড়ে গেলেই বুঝবা ভূতে ধরছে, এটা তো হইতে পারে না। কি ক্লিয়ার? তাহলে ত্বরণ কম বেশি হইতে পারে না। এই তিনটা বস্তুরই একটা কমন ত্বরণ থাকবে, সাধারণ ত্বরণ থাকবে। তো এই সিস্টেমের সাধারণ ত্বরণটাই আমাদের বের করতে হবে, সাধারণ ত্বরণ। ওকে ডান, বুঝতে পারছো? কি ক্লিয়ার? হ্যাঁ, যদি সাপোজ এর ত্বরণ যদি বেশি হয়, এর ত্বরণ যদি কম হয়, তো একটু পরে তো এরকে ধাক্কা দিবে, তো এটা তো হবে না, তাই না? দড়িতে ঢিলও পড়বে না, দড়ি ছিঁড়েও যাবে না, দড়ি অপ্রসারণশীল দড়ি টান টান হয়ে থাকবে। তা আমি এই অবস্থায় টেনে নিয়ে যাচ্ছি, তো
তাহলে এটা একটা সাধারণ ত্বরণ নিয়ে পুরো সিস্টেমটা একটা ত্বরণ নিয়ে চলতে থাকবে, সেই ত্বরণটাই আমরা বের করতে চাই। তাহলে আসো প্রত্যেকটা বস্তুর উপর কতগুলো বল কাজ করতেছে একটু অ্যানালাইসিস করে ফেলি। আসো দেখো, এই বস্তুটাকে তুমি টানতেছো এফ বলে, ওকে ভালো কথা। এবার দেখো এর সাথে এ তো দড়ি দিয়ে বাঁধা, দড়ি দিয়ে বাঁধা, তাহলে দড়ি দিয়ে বাঁধা থাকলে দেখো দড়িটা টান টান হয়ে যাবে না? তোমাকে আমি এখানে একটু একটা উদাহরণ দিয়ে বুঝাই। বলো এই দেখো দড়িটাকে আমি টানতেছি দুই হাত দিয়ে, বলো দড়িতে প্রযুক্ত টান বল কোন দিকে? এই তারে প্রযুক্ত টান বল কোন দিকে বলো দেখি, কে বলতে পারো? এটা ডান হাত, এটা বাম হাত, বলো প্রযুক্ত টান বল কোন দিকে? ঠিক আছে, প্রযুক্ত টান বল দুই দিকে। এই হাতটা এই হাতটা এই হাতটা দড়িকে টানতেছে এই দিকে, এই যে এই দিকে টানতেছে, তাহলে টানের ডিরেকশন এদিকে। আর এই হাতটা এই দিকে টানতেছে, দুই দিকে টান আছে, টান সবসময় জোড়ায় জোড়ায় কাজ করবে, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, কথা বুঝছো? জোড়ায় জোড়ায় কাজ করবে, টান জোড়ায় জোড়ায় কাজ করবে। যদি একটা টান না দিই আর একটা টান থাকবে না। তুমি দেখো এই হাতটা আমি সরাই নিলাম, এবার এই হাত দিয়ে টানো তো দেখি দড়িটারে কেমনে টানতে পারো? এই তারটাকে টানতে পারবা? বলো টানা যাবে? সম্ভব না। তাহলে টান জোড়ায় জোড়ায় কাজ করবে, জোড়ায় জোড়ায়, টান এদিকে টান এদিকে, এই হচ্ছে কাহিনী। ইয়েস, এই যে অনেকে চিহ্ন দিয়ে দেখা দিচ্ছে, বাহ গুড, ভেরি গুড, তোমাদের তো বুদ্ধি আছে খুব। তাহলে আসো M2 M1 কে টানবে এইদিকে, ওকে, M2 M1 কে টানবে এইদিকে, আর M1 M2 কে টানবে এইদিকে। বলো কার টানটা বেশি হবে? M2 M1 কে টানবে বেশিতে, নাকি M1 M2 কে টানবে বেশি? বলো কার টানটা বেশি হবে? সমান হবে। কার টানটা বেশি হবে? সমান হবে। ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ায় জোড়ায় কাজ করবে। তাহলে এই টান বলকে আমি নাম দিলাম T1, তাহলে এই টান বলটা এটা হচ্ছে T2, নাকি? বলো T2 হবে না? খবরদার না, এটাও হবে T1, ক্রিয়া প্রতিক্রিয়া। ঠিক ক্লিয়ার? অনেকে বলতে ভাই -T1 দিবেন। -T1 কেন দিব? দিক তো আমি দেখাই দিছি, তাহলে -T1 দিব না, শুধু মান লিখবো, এটা T1, এটা মান T1। তাহলে এটা যেদিকে এটা তার বিপরীত দিকে। তাহলে দেখো M2 M1 কে এইভাবে টানতেছে, M1 কে টানতেছে, আর M1 M2 কে টানতেছে, M1 M2 কে টানতেছে, এই হচ্ছে ঘটনা। ওকে, এইবার আসো একটু পরে তো এ যখন গতিশীল হবে তখন এই দড়িটা টান টান হয়ে যাবে না? এই দড়িটা টান টান হয়ে যাবে। তো টান টান হয়ে গেলে এই দড়িতে একটা টান বল কাজ করবে, দ্যাট ইজ T3, দ্যাট ইজ T2। তাহলে T2 কোন দিকে হবে? আবারও এরকম M3 M2 কে টানবে, এই যে, আর M2 M3 কে টানবে, টান টান হয়ে যাবে। তাহলে এই দিকে এইটা হচ্ছে T2, এটাও হবে T2। ধরো M3 নাই, ছিঁড়ে গেছে, তাহলে কিন্তু এই দড়িতে আর কোনো টানই নেই। ঠিক আছে, এই দড়িতে কিন্তু আর টান নেই। কি ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? তাহলে আসো এবার আমরা প্রত্যেকটা বলের উপর প্রত্যেকটা বস্তুর উপর এই জিনিসটা অ্যানালাইসিস করতে চাই। তাহলে প্রথমে আসো এর উপর অ্যানালাইসিস করব, এই বস্তুটার উপর অ্যানালাইসিস করব। তাহলে M1 এর উপর দেখো, M1 এর উপর এই দিকে বল F, এই দিকে বল T1। তো অবশ্যই এটা বড়, কারণ এই দিক বরাবর ত্বরণ নিয়ে চলতে থাকবে। তাহলে এই দিক বরাবর ত্বরণ নিয়ে চলতে থাকলে এটা বড়। তাহলে নিউটনের সূত্র খাটাচ্ছি। নিউটনের সূত্রটা হচ্ছে সামেশন অফ F = ma। বস্তুর উপর ক্রিয়ারত বলগুলোর লব্ধি সমান সমান ma। তাহলে এই বস্তুটার উপর ক্রিয়ারত বল এটা F আর এটা T1, দুইটা বল। কয়টা বল এর উপর? কয়টা বল? দুইটা, একটা F আর একটা T1, দুইটা বল। তাহলে এই দুইটার লব্ধি কোন দিকে বেশি? এদিকে। তাহলে লব্ধি বলটা কত? লব্ধি বলটা হচ্ছে F - T1, কারণ F বড়, তা থেকে বিপরীত দিকে, সুতরাং লব্ধি বের করার জন্য যেহেতু cos 180 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে F - T1 = হচ্ছে M1A। কার জন্য লিখলাম? এটা M1 এর জন্য লিখলাম, M1 এর জন্য। ওকে, এবার আসো M2 এর জন্য। আসো এর উপর ক্রিয়ারত বল। তাহলে এর উপর ক্রিয়ারত বল দেখো দুই দিকে দুইটা, এদিকে T1 এদিকে T2, এদিকে T1 এদিকে T2, ক্রিয়ারত বল দুইটা। তাহলে এই বস্তুর উপর ক্রিয়ারত বল এদিকে T1 এদিকে T2। তাহলে M2 এর জন্য বলো লব্ধি কোন দিকে? অবশ্যই এইদিকে, এইদিকে ত্বরণ এদিকে নিয়ে চলতেছে, তাহলে এই দিকেরটা বড়। তাহলে এই বস্তুর উপর এইদিকে বল T1, এইদিকে T2, তাহলে T1 - T2 হবে লব্ধি বল। T1 - T2 = হবে M2A। এবার আসো এর জন্য, জাস্ট এর জন্য। ওকে, জাস্ট এর জন্য। তাহলে এর জন্য এইদিকে বল কত? T2। ওকে, T2। এইদিকে কেউ আছে? নেই, তাহলে T2 - 0, অনলি T2। তাহলে M3 এর জন্য T2 - 0, নেই কেউ, তাহলে অনলি T2 = M3A। এইবার কমন ত্বরণ বের করবো তো, তিনটা সমীকরণ পেয়ে গেছি, যোগ করে দাও। তিনটা সমীকরণের নাম দিয়ে রাখি, 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ। এবার দেখো T2 কাটা, T1 কাটা, তাহলে এই পাশে পড়ে থাকলো F, আর এই পাশে A কমন নিয়ে M1 + M2 + M3।
তাহলে অতএব এ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এই হচ্ছে সূত্র m1 প্লাস m2 প্লাস m3। এটা হচ্ছে ত্বরণ হিসাব করার সূত্র। এইবার তুমি ম্যাথটা করে ফেলো, এই ত্বরণ কমন ত্বরণ বের করে ফেলো। 60 নিউটন হচ্ছে বলের মান, ডিভাইডেড বাই m1 m2 m3 1 যোগ 2 যোগ 3 1 যোগ 2 যোগ 3 তাহলে 6, তাহলে 60 ভাগ 6 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণ নিয়ে চলতে থাকে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? একজন একটা কমেন্ট করছো, সুন্দর কমেন্ট, ভাই ওজন নিলাম না যে। আসলেই তো ওজন কেন নিলাম না? ওজন কোন দিকে আছে? এর ওজন কোন দিকে? m1g নিচের দিকে। এর ওজন কোন দিকে? m2g নিচের দিকে। এর ওজন কোন দিকে? m3g নিচের দিকে। আর অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে, এই যে তল ঠেলতেছে উপরের দিকে, তল ঠেলতেছে উপরের দিকে, তল ঠেলতেছে উপরের দিকে। তাহলে তলের অবিলম্বিক প্রতিক্রিয়া r1 r2 r3। তাহলে এই তলের অবিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে, এটা যদি r1 হয় তাহলে r1 সমান সমান m1g, r2 সমান সমান m2g, r3 সমান সমান m3g। এইটা হচ্ছে তলের অবিলম্বিক প্রতিক্রিয়ার মানটা। কি বুঝছো? দেখো এই r1 বা m1g গতির দিকে কোনো প্রভাব ফেলে না। বলো গতির দিকে কোনো প্রভাব ফেলে? আমি তোমার একটা এঁকে দেখাই, একটা একটু এঁকে দেখাই। এই যে ব্লকটা, এটা m1, m1 এর উপর ক্রিয়ারত বল এইদিকে f, এইদিকে t1, নিচের দিকে m1g, উপরের দিকে r। তাহলে বলো এই একে উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে? মাটিতে ঢুকে যাচ্ছে? যাচ্ছে। বলো মাটিতে ঢুকে যাচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে? উপরের দিকেও যাচ্ছে না, মাটিতেও ঢুকে যাচ্ছে না। তাহলে r সমান সমান m1g। ওকে ডান। এবার বলো এ কি ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে? ইয়েস, ডান দিকে যাচ্ছে। কত ত্বরণ নিয়ে? এদি ত্বরণ নিয়ে। তাহলে লব্ধি বল আছে, তাহলে লব্ধি বলটা কত? f মাইনাস t1। তাহলে f মাইনাস t1 এটা ইকুয়াল টু কি হবে? m1a হবে। এই কি ক্লিয়ার? m1a হবে এইটা। f মাইনাস t1 ইকুয়াল টু m1a হবে। ওকে, তাহলে r সমান সমান m1g আর f মাইনাস t1 ইকুয়াল টু হবে m1a। ওকে, তাহলে বলো এইটা আমার কোনো কাজে লাগতেছে? বলো গতি বরাবর, গতির দিক বরাবর, গতির দিকের সাথে আর এর কোণ কত? গতির দিকের সাথে আর এর কোণ কত? 90 ডিগ্রি। গতির দিকের সাথে m1g এর কোণ কত? 90 ডিগ্রি। সো আর এবং m1g এর তো কোনো প্রভাব নাই গতির দিকে। সো এই দুইটা বাদ, এই দুইটার হিসাব লাগেই নাই এখানে। তুমি যদি এখন লিখতে চাও তাহলে তুমি লিখে বসে থাকবে আর সমান সমান m1g, আমার কোনো কাজে লাগবে না এটা। এই কারণে আমি লিখি নাই। তোমার লিখতে ইচ্ছা হলে লিখবা, খাতা ভরে যাবে, কিন্তু কোনো কাজে লাগবে না। তো বুঝতে পারছো? এই কারণে mg এর কথা আমরা চিন্তাই করি নাই, কারণ mg তো নিচের দিকে, আমাদের লাগবে গতি বরাবর কোন দিকে। ঠিক আছে ভাইয়া? উপরে টানা হলে, যখন উপরে টানা হবে তখন আমরা দেখবো উপরে টানা হলে কি ঘটে। এখন আপাতত উপরে টানো না, ঠিক আছে? ওকে ক্লিয়ার? প্রতিবার লব্ধি কেন করলেন? লব্ধি করবো না, কারণ ত্বরণ নিয়ে গতিশীল। নিউটন সাহেব কি বলছে? কোনো একটা বস্তুর উপর যদি অনেকগুলো বল ক্রিয়া করে তাহলে তাদের বলের লব্ধি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই যে বলের লব্ধি সমান সমান এম এ, নিউটন তো এটা বলছে যে বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হলে ত্বরণ হবে। সেই ত্বরণের মানটা বের করবা কেমনে? যদি কোনো বস্তুর উপর অনেকগুলো বল ক্রিয়া করারত থাকে তাহলে সবগুলো বলের লব্ধি ইকুয়াল টু হবে এম এ। ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্রে মাইনাস কেন হলো না? অ্যাজ ফোর্স অ্যাজ এ ভেক্টর রাশি, আমরা শুধু মান লিখছি, এই কারণে মাইনাস হয়নি। তুমি তো জানো যে ভেক্টর রাশির মানের কোনো মাইনাস প্লাস হয় না। আমি শুধু মান লিখছি, কি বুঝলা? শুধু মান লিখছি, তাই কোনো মাইনাস প্লাস দিই নাই। শুধু মান, দিক তো দেখাই দিছি, এই যে এটা ক্রিয়া হলে এটা প্রতিক্রিয়া, দিক তো দেখাই দিছি যে ক্রিয়া আর প্রতিক্রিয়া পরস্পরের বিপরীত। ওই মাইনাস চিহ্ন কি নির্দেশ করতো? দিক পরস্পরের বিপরীত, এইটা নির্দেশ করতো। তাহলে আমি এখানে টি1 দিব, এখানে মাইনাস টি1 দিয়ে কিছু উদ্ধার হবে না, কারণ মান লিখছি আমি। টি1 জাস্ট মান, টি2 জাস্ট মান, এগুলো সব মান। ওকে ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা ত্বরণের মানটা বের করে ফেললাম। এবার আসো দড়ির টান বের করতে বলছে। দড়ির টান টি1 আর টি2 বের করতে বলছে। দুইটা দড়ি, দড়ির টান টি1 আর টি2 বের করতে হবে। আসো টি1 আর টি2 হিসাব করব। তাহলে টি1 দড়ির টান টি1 বের করব, ঠিক আছে? তো প্রথমে আসো টি2টা বের করি 3 নম্বর সমীকরণ থেকে। 3 নম্বর সমীকরণ থেকে দেখো টি2 পেয়ে গেছি, দড়ির টান টি2 m3 ইন্টু এ। m3 এর মান কত? 3 কেজি, আর এর মান কত? 10, তাহলে 30 নিউটন। এই 30 নিউটন হয়ে গেল। এবার আসো টি1 বের করবো। টি1 তুমি 1 নম্বর সমীকরণ থেকে বের করতে পারো, 2 নম্বর সমীকরণ থেকে বের করতে পারো, তোমার যেটা খুশি। 1 থেকে পাই f মাইনাস টি1 ইকুয়াল টু m1 এ। f এর মান 60 মাইনাস টি1 ইকুয়াল টু m1 এর মান 1 গুণ এ। তাহলে অতএব টি1 ইকুয়াল টু 60 মাইনাস এর মান 10 বসাই দিই, 60 মাইনাস 50
মানে 60 মাইনাস 10 তাহলে 50, তাহলে 50 নিউটন। এই যে দড়ির টান হয়ে গেল, এটা হচ্ছে 2 নম্বরের অ্যান্সার, 2 নং ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, 2 নং ম্যাথের অ্যান্সার। ওকে ডান। এবার প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত নিট বল কত, লব্ধি বল কত, প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত লব্ধি বল। যেমন এই যে ব্লকটা, এই ব্লকের উপর প্রযুক্ত বল F মাইনাস T1, লব্ধি F মাইনাস T1। তাহলে এই ব্লকের উপর প্রযুক্ত লব্ধি বল বের করতে চাই। ওকে আসো, তাহলে 3 নম্বর কোশ্চেন আর কি, M1 এর উপর লব্ধি বল, M1 এর উপর বল। তাহলে M1 এর উপর বল, দেখো ভালো করে খেয়াল করবা, M1 এর উপর, এটার উপর বল F মাইনাস T1, F মাইনাস T1, বড় বিয়োগ ছোট, লব্ধি বল, লব্ধি বল কত, F মাইনাস T1। তাহলে F মাইনাস T1। ওকে, F এর মান কত, F এর মান 60, T1 এর মান কত, T1 এর মান 50। তাহলে 60 বিয়োগ 50 কত, 10 নিউটন হয়ে গেল। এটা আরেকটা ভাবে বের করতে পারি, এটা কিন্তু আরেকটা ভাবে বের করতে পারি। কিভাবে? এই যে F মাইনাস T1, দেখো ভালো করে দেখবা, F মাইনাস T1, তো F মাইনাস T1 মানে দেখো, F মাইনাস T1 মানে তো M1 এ, F মাইনাস T1 মানে কি, M1 এ। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, M1 এ লিখে দিতে পারি। তাহলে M1 এর মান কত, M1 এর মান 1 কেজি, এর মান কত 10, সো 10 নিউটন। ডান, কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার যদি আমি বলি M2 এর উপর প্রযুক্ত বল, M2 এর উপর, M2 এর উপর প্রযুক্ত বল, তাহলে এইটা হচ্ছে M2, M2 এর উপর প্রযুক্ত বল T1 মাইনাস T2, T1 মাইনাস T2। ওকে, তো T1 মাইনাস T2 সমান সমান, আর T1 এর মান বসাইতে পারো এখানে, T1 এর মান বসাইতে পারো, T2 এর মান বসাইতে পারো, বসাই করতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, T1 মাইনাস T2 মানেই তো M2A, তাহলে একবারে তুমি M2A লিখতে পারো, M2A লিখতে পারো। M2 এর মান কত 2, এর মান কত 10, তাহলে কত নিউটন, 20 নিউটন। ওকে, এবার M3 এর উপর প্রযুক্ত বল, M3 এর উপর প্রযুক্ত বল, M3 এর উপর প্রযুক্ত বল T2, অনলি T2, অনলি T2, আর T2 ইকুয়াল টু M3A, M3A। তো M3 এর মান কত 3, এর মান কত 10, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 30 নিউটন। এই যে প্রত্যেকটা বস্তুর উপর প্রযুক্ত বল এত বের করলাম। এবার তাহলে প্রত্যেকটা বস্তুর উপর প্রযুক্ত বল 10, 20, 30, এই তিনটা জিনিস যোগ করো তো, এই তিনটা জিনিস যোগ করো, যোগ করলে কত হয়, যোগ করো, সরি, এই তিনটা যোগ করো, যোগ করলে কত হয় 60। তুমি দিছিলা কত, এই দিছিলা কত 60, তোমার মিলে গেছে, অ্যান্সার হয়েছে। তুমি নিজেই বুঝতে পারলা যে তোমার অ্যান্সার হয়েছে কিনা। ওকে, ঠিক আছে, দেখো কত সুন্দর ম্যাথ। এইবার তোমার আসো এই ম্যাথের শর্টকাট শিখাই। এই ম্যাথের শর্টকাট হচ্ছে, এই যে আমরা ত্বরণ বের করছি না, এখানে যদি অনেকগুলো ব্লক থাকে, আসো শর্টকাট। এই ম্যাথের মূল নিয়ম শিখালাম, এবার আসো শর্টকাট। যদি এই যে তল, ঘর্ষণহীন তল, ঘর্ষণ থাকা যাবে না, হ্যাঁ, ঘর্ষণহীন তলে এই একটা, এই একটা, এই একটা, ধরো অনেকগুলো বল আছে, অনেকগুলো আছে, ধরো আরো একটা দিয়ে দিলাম না, এটা M1, এটা M2, এটা M3, এটা M4, ধরো 4টা ব্লক আছে, দড়ি দিয়ে বাঁধা আছে, ব্লকগুলো এভাবে দড়ি দিয়ে বাঁধা আছে, এই ব্লকগুলো দড়ি দিয়ে বাঁধা আছে। তাহলে তুমি এখানে ধরো বল দিলা F, F বল দিলা, F ইকুয়াল টু, ধরো মানগুলো বলাই আগে, 1 কেজি, এটা 2 কেজি, এটা 3 কেজি, এটা 4 কেজি। ওকে, তাহলে 4 আর 3 7, 8, 9, 10, ঠিক আছে। আর এটা ধরো, এটা ধরো 4, 3, 2, 1, এটা ধরো 100 নিউটন, ধরো 100 নিউটন বল, ঠিক আছে, 100 নিউটন বল। ওকে ভাই, মিলে গেল কেন, মিলে তো যাবেই। এই যে কেন মিলে যাবে আমি তোমার বলতেছি। এবার আসো শর্টকাট ত্বরণ বের করবো। নর্মালি আমরা সূত্র শিখে আসছি, ছোটবেলায় শিখছি, F ইকুয়াল টু M, এখনো তাই, এখনো তাই, A ইকুয়াল টু F ডিভাইডেড বাই M, অর্থাৎ কোনো বস্তুর উপর বাহ্যিকভাবে ক্রিয়ারত বল, এক্সটার্নাল ফোর্স, ডিভাইডেড বাই, যদি ওই সিস্টেমে অনেকগুলো ভর থাকে তাহলে তাদের সামেশন, সামেশন অফ M, অনেকগুলো ভর থাকলে তাদের সামেশন, সামেশন অফ M। তাহলে শর্টকাটে A ইকুয়াল টু F এক্সটার্নাল, এক্সটার্নাল বাহ্যিকভাবে প্রযুক্ত বল, ডিভাইডেড বাই, এটা হচ্ছে প্রযুক্ত বল, তুমি যে বলটা প্রযুক্ত করছো, কত বল প্রযুক্ত করছো 100 নিউটন, ডিভাইডেড বাই সামেশন অফ M, ঠিক আছে। এই দড়ির টান T1, এই দড়ির টান T2, এই দড়ির টান T3, তিনটা দড়ি, তিনটা টান। এখন অনেকে বলতে ভাই টান বলগুলা কি এখানে নিব না, এটাও তো বল, F এক্সটার্নাল। টান বলগুলা কেমন বল, ইন্টারনাল ফোর্স, নট এক্সটার্নাল। টান বল আমরা প্রযুক্ত করি নাই, টান বল এই সিস্টেমের ইন্টারনাল ফোর্সটা ছিল, একটার সাথে আরেকটা দড়ি দিয়ে বাঁধার কারণে ইন্টারনালি এই টান বলটা ছিল।
তাহলে এক্সটার্নাল প্রযুক্ত বল কত? বাহ্যিকভাবে প্রযুক্ত বল কত? বাহ্যিকভাবে প্রযুক্ত বল অনলি 100 নিউটন। এটা হচ্ছে বাহ্যিকভাবে প্রযুক্ত বল। কথা বুঝতে পারছো? বাহ্যিকভাবে প্রযুক্ত বল হচ্ছে এটা। তাহলে এবার মান বসাও, আসো দেখো এই যে শর্টকাট সূত্র, মানে টোটাল বাহ্যিকভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই টোটাল ভর। তাহলে সামেশন অফ ভর 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে 4 আর 3 7 8 9 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দেখো শর্টকাটে বের করে ফেললাম ত্বরণ, শেষ। তাহলে আমাদের এই ইকুয়েশনগুলোর দরকার নেই কিন্তু, এই যে এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন কিন্তু দরকার নেই, আমরা কিন্তু শর্টকাট দিয়ে ত্বরণ বের করে ফেলছি। এখন তুমি বলতে পারো ভাই দড়ির টান আপনি কেমনে বের করবেন? দড়ির টান বের করতে গেলে তো এই ইকুয়েশনগুলা লাগবে, তাই না? বলো দড়ির টান বের করতে গেলে এই ইকুয়েশনগুলা লাগবে কিনা? হ্যাঁ, দড়ির টান বের করতে গেলে এই ইকুয়েশনগুলা লাগবে। কিন্তু এই দড়ির টান আমরা ইকুয়েশন ছাড়াও বের করতে পারি। কি নিয়ম দড়ির টান বের করার? ইকুয়েশন ছাড়াও বের করা যায়, হ্যাঁ অবশ্যই যায়। ইকুয়েশন ছাড়া যদি শর্টকাটে দড়ির টান বের করতে যাই তাহলে নিয়ম হচ্ছে পিছে তো দেখো, বুঝছো? নিয়ম কি? নিয়ম কি? পিছে তো দেখো। নিয়ম হচ্ছে পিছে দেখবা। কি ক্লিয়ার? নিয়ম পিছে দেখো। তাহলে আসো দড়ির টান বের করতে গেলে আমরা পিছে দেখবো। টি2 বের করবো তো এদিকে টানতেছি না, বস্তু এদিকে যাচ্ছে না, তাহলে যেদিকে যাচ্ছে পিছে তাকাবা, পিছে। তাহলে এই যে দেখো টি1 এর পিছনে যে ভারটা আছে সেটা কত? টি1 এর পিছনে যে ভারটা আছে টি2 এর পিছনে যে ভারটা আছে সেটা কত? m3। ওকে, তার সাথে জি গুণ করে দাও, ঠিক আছে? এর সাথে এ গুণ করে দাও, এ গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক ক্লিয়ার? এর সাথে এ গুণ করে দাও। তাহলে এ গুণ করবা, 3 এর সাথে এ গুণ করো, এ কত? কত? 10। বলো কত হয়েছে? বলো কত হয়েছে? এ গুণ করে দাও, বলো বলো বলো। 30, ইয়েস 30। দেখো এই যে টি2 30। ওকে ক্লিয়ার? মিলাইতে পারছি? ওকে ডান। এবার আসো দেখি আমার নিয়ম ফলো মানে করা যায় কিনা, মানে কিনা। কি নিয়ম? পিছে দেখবা, পিছে তো দেখো নিয়ম, ঠিক আছে? এই নিয়মের নাম কি? পিছে তো দেখো। ওকে, তাহলে এবার আসো এই যে টি1, তাহলে এদিকে যাচ্ছে না বস্তু, যেদিকে যাচ্ছে পিছনে দেখবা। এদিকে তো যাচ্ছে, এটা সামনের দিক, তাহলে সামনের দিকে যাচ্ছে, পিছনে দেখবা। পিছনে টোটাল ভার কত? দেখো টোটাল ভার কত, দেখো কত? পিছনে টোটাল কত? 3 আর 2 5, 3 আর 2 5, তাহলে 5 কেজি টোটাল, 5 কেজি টোটাল। 5 কেজির সাথে ইয়েস 5 কেজির সাথে এ গুণ করে দাও, এ 10 গুণ করে দাও। 5 কেজির সাথে 10 গুণ করে দাও, ইয়েস 50। গুড, ভেরি গুড। দেখো টি1 এর মান 50। বুঝলা? লাগবে ইকুয়েশন, লাগবে লাগবে না তো? এটাই হচ্ছে মজার, ঠিক আছে? এই ট্রিক্সগুলা তোমার মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, m1 এর পিছনে তো 2টা ব্লক আছে, হ্যাঁ এই কারণেই তো এই যে এর পিছনে 2টা ব্লক, এর পিছনে 2টা ব্লক, এইটা আর এইটা, তাহলে টোটাল 3 আর 2 5, 5 গুণ 10 50। ওকে, তাহলে তোমরা এইটা আমার করে দিবা, মানে শর্টকাট দিয়ে করে দিবা। আসো এটা শর্টকাট দিয়ে করে দিবা। আমরা টি3 বের করতে চাই, আসো টি3 এই টানটা বের করতে চাই, এই দড়ির টানটা বের করতে চাই। দড়ির পিছনে দেখো, বলো টি3, বলো টি3। ইয়েস 40, 4 গুণ 10 40 নিউটন। গুড, ভেরি গুড। এই তো হয়ে গেল। এবার এর পিছনে দেখো, এদিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, তাহলে পিছনের দিকে তাকাও। পিছনের দিকে টোটাল ভার 4 আর 3 7, তাই না? 7। তাহলে কত হবে? টি2 কত হবে? টি2 হবে টোটাল 4 যোগ 3, 4 যোগ 3 গুণ 10, তাহলে 70 নিউটন। গুড, ভেরি গুড। তাহলে এবার আসো টি1 তার পিছনে 4 আর 3 7 8 9, তাহলে 9 গুণ 10 90 নিউটন। তাহলে টি3 হবে 4 যোগ 3 যোগ 2 10, 90 নিউটন। হয়ে গেল, শেষ। এবার তুমি বাসায় তুমি করে দেখবা, বাসায় তুমি হিসাব নিকাশ করে দেখবা, দেখবা এই উত্তরগুলো আসবে। তুমি যদি ইকুয়েশন দিয়ে করে দেখতে চাও, দেখবা এটাই আসবে, আমি শিওর এটাই আসবে। ওকে ডান। এবার এটা গেল 1 নম্বর, এটা গেল 2 নম্বর। এবার প্রতিটি বস্তুর উপর নিট বল, প্রতিটি বস্তুর উপর নিট বল, প্রতিটি ব্লকের উপর নিট বল বের করব, প্রতিটি ব্লকের উপর নিট বল বের করব। তাহলে m1 এর উপর নিট বল, m1 এর উপর বল। দেখো প্রতিটি ব্লকের উপর নিট বল বের করার জন্য শর্টকাট হচ্ছে সেই ব্লকের ভর গুণ ত্বরণ, F = ma। সেই ব্লকের ভর গুণ ত্বরণ। দেখো তাই হয়েছিল, আগেরটাও তাই হয়েছিল। আসো তোমার দেখায় আগেরটা। বলো এর উপর প্রযুক্ত নিট বল কত? F - T1। তো F - T1 তো m1 এ, তাই না? F - T1 দ্যাট ইজ m1 এ। ওকে, এবার তারপরে আসো এর উপর প্রযুক্ত নিট বল কত? T1 - T2। তো T1 - T2 মানে তো m2 এ, T1 - T2 মানে m2 এ।
কি বুঝছো? এর উপর প্রযুক্ত নিট বল, তাহলে অনলি T2 - 0, তাহলে T2 - 0 = M3A। কি ক্লিয়ার? বলো, বোঝা গেছে? তাহলে আসো হিসাব দেখো এখানে। তাহলে M1 এর উপর প্রযুক্ত বল, M1 এর উপর প্রযুক্ত বল M1A, M1 এর মান কত? 1, এর মান কত? 10, সো 10 নিউটন, 10 নিউটন। M2 এর উপর প্রযুক্ত বল, M2 এর উপর প্রযুক্ত বল M2A, M2 এর মান কত? 2 গুণ 10, 20 নিউটন। M3 এর উপর প্রযুক্ত বল, M3 এর উপর প্রযুক্ত বল M3A, তো M3 এর মান কত? M3 এর মান 3, তাহলে 3 গুণ 10, 30 নিউটন। M4 এর উপর প্রযুক্ত বল, M4 এর উপর প্রযুক্ত বল M4A, M4 এর মান 4 গুণ 10, 40 নিউটন। এবার এগুলো যোগ করো তো, যোগ করো, যোগ করো, যোগ করো, তাড়াতাড়ি যোগ করো, যোগ করো, যোগ করে দেখো 100 নিউটন হয়েছে কিনা। ইয়েস, তাহলে ম্যাথ হয়েছে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বস্তুর উপর প্রযুক্ত নিট বল হচ্ছে তার ভর গুণ ত্বরণ। যোগ করে কত পেলাম? 100। 100 তো হইতেই হবে। এই সিস্টেমে তুমি কত বল দিলা? দেখো এখন তোমার আমি যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে বলের সুষম বন্টন নীতি। কোনো একটা সিস্টেমে যদি অনেকগুলো ভর থাকে তাহলে বলটা সুষমভাবে বন্টিত হয়ে যায়। তো বলের সুষম বন্টন নীতি, এই টোটাল সিস্টেমে আমি বল দিলাম কত নিউটন? 100 নিউটন। এই 100 নিউটন এদের ভর অনুপাতে ভাগ হয়ে যাবে, এদের ভর অনুপাতে ভাগ হয়ে যাবে, সমান ভাগে ভাগ হবে না যে 100কে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে 25 নিউটন 25 নিউটন 25 নিউটন 25 নিউটন, না না তা হবে না। সমবন্টন না, সুষম বন্টন। সমবন্টন আর সুষম বন্টনের মধ্যে পার্থক্য বোঝো? সমবন্টন হচ্ছে সবাইকে সমান দিলাম, আর সুষম বন্টন হচ্ছে দুর্বলকে বেশি দিলাম, সবলকে কম দিলাম। সুষম, যার যেটা লাগবে, যার যতটুকু দরকার। তাহলে বলের বিভাজনটা সুষমভাবে বন্টিত হয়, সুষম বন্টন নীতি, সমবন্টন না, সুষম বন্টন। যার যতটুকু লাগবে তারে ততটুকু দেওয়া হয়েছে। তাহলে এই যে টোটাল সিস্টেম, এই টোটাল সিস্টেমে প্রযুক্ত বল হচ্ছে 100 নিউটন। যার ভর বেশি সে বল বেশি নিবে, যার ভর কম সে বল কম নিবে। অর্থাৎ এই বলটা 100 নিউটন বলটা এটা ভর অনুপাতে ভাগ হবে। কি অনুপাতে ভাগ হবে? ভর অনুপাতে ভাগ হবে, ভরের অনুপাতে ভাগ হবে। তো ভরের অনুপাত কত আমাকে একটু বলো তো? ভরের অনুপাত, ভরের অনুপাত হচ্ছে 1:2:3:4, 1 2 3 4। তাহলে এইভাবেই ভাগ হবে, এইভাবেই ভাগ হয়েছে। দেখো 100 নিউটনের 10 নিউটন এ রাখছে, যেহেতু এর ভর কম 10 নিউটন রাখছে, বাকি 90 এই পাশে পাঠাইছে। এ 20 নিউটন রেখে দিছে, 20 নিউটন রেখে দিয়ে বাকি 70 এই পাশে পাঠাইছে। এ 30 নিউটন রেখে দিছে, 30 নিউটন রেখে দিয়ে 40 এই পাশে পাঠাইছে। এর ভর 4 কেজি বেশি, এ 40 নিউটন বল খরচ করছে। কি বুঝলা? সুষম বন্টন নীতিটা বুঝছো? সুষম বন্টন নীতি। তাহলে এইভাবে বল ভাগ হয়েছে। দেখো কার উপর কতটুকু বল প্রযুক্ত হবে, কার উপর প্রযুক্ত নিট বল কত, এটা আমি ত্বরণ বের করে এত কিছু হিসাব করাই লাগে না। আমি জাস্ট 100কে 1:2:3:4 অনুপাতে ভাগ করব। 100কে যদি 100 টাকাকে ধরো 100 টাকা, 100 টাকাকে আমি যদি বলি 1:2:3:4 অনুপাতে ভাগ করো, তাহলে তুমি ভাগ করবা 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। বুঝলা? ঠিক আছে? মনে করো সাপোজ তুমি হচ্ছে গ্রামের চেয়ারম্যান, তোমারে কেউ 100 টাকা দিছে, দিয়ে বললো নাও গ্রামের মধ্যে 4টা বাড়ি আছে, এই 4টা বাড়িতে এই 100 টাকা ভাগ করে দিবা। ধরো এটা অনুদান আসছে, 100 টাকা ভাগ করে দিতে হবে 4 বাড়িতে। ঠিক আছে? তো বলা হয়েছে, সরকার থেকে বলে দিছে সুষমভাবে বন্টন করে দিবা, 4 বাড়িতে সমান ভাগে ভাগ করবা না, যে বাড়িতে জনসংখ্যা বেশি সেই বাড়িতে টাকা দিবা বেশি। তাহলে টোটাল জনসংখ্যা কয়জন আছে? টোটাল টাকা পাইছো তুমি 100 টাকা, টোটাল জনসংখ্যা আছে 1 জন 2 জন 3 জন 4 জন। তাহলে কয়জন হইল? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 জন, জনসংখ্যা 10 জন। তাহলে প্রত্যেকজন কয় টাকা করে পাবে? প্রত্যেকজন 10 টাকা করে পাবে, প্রত্যেকজন। বুঝতে পারছো? প্রত্যেকজন 10 টাকা করে পাবে। ওকে, তাহলে তুমি এবার প্রথম বাড়িতে গেলা, প্রথম বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলা কয়জন আছে? 1 জন, তারে 10 টাকা দিলা, শেষ। পরের বার দ্বিতীয় বাড়িতে গেলা, গিয়ে দেখলা কয়জন আছে? 2 জন, তাহলে 10 টাকা 10 টাকা 20 টাকা দিলা। দেওয়ার পরে চলে আসবা এখানে দেখলা 3 জন আছে, 10 টাকা 10 টাকা 10 টাকা 30 টাকা দিলা, দিয়ে এখানে চলে আসবা 4 জন আছে, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 40 টাকা দিয়ে চলে আসলা, শেষ। তাহলে সুষমভাবে বন্টন হয়ে গেল। বুঝতে পারছো? সুষমভাবে বন্টন। তাহলে প্রথম বাড়ি নিল 10, পরে নিল 20, তারপর নিল 30, তারপর নিল 40। এটাই বিভাজনটা এরকম ভাবে হয়েছে। কি ক্লিয়ার? তো সেম জিনিসটাই এখানে হয়। আসলে আমরা এই কাজটাই করছি, এই যে তোমাকে আমি বললাম না 100 টাকা ভাগ করে দাও, তুমি আসলে তাই করছো। এই দেখো হিসাবটা দেখো, সহজ হিসাব। এই যে তুমি প্রথমে 100কে এই যে ভর দিয়ে ভাগ দিছো, তাহলে প্রতি কেজিতে ত্বরণ কত সেটা তুমি বের করছো, প্রতি কেজি ভরের জন্য ত্বরণ তুমি বের করছো, মানে প্রতিজনকে কত টাকা দিবা।
ঠিক আছে। এবং তারপরে দেখো প্রতিজনকে 10 টাকা, প্রতিজনকে 10 টাকা, তাহলে একজন 1 গুণ 10, দুইজন 2 গুণ 10, দেখো তাই করছে, দেখো 1 গুণ 10, 2 গুণ 10, 3 গুণ 10, 4 গুণ 10, হিসাব তুমি একই জিনিস করছো, কি তাই না? মজা না? বলো, প্র্যাকটিক্যালি ভাববা, দেখবা, ফিল করতে পারবা, দেখবা অনেক মজা পাবা এই জিনিসগুলা। ওকে ভাই, লাস্টে T1 হবে, হ্যাঁ T1 হবে, সরি লাস্টে T1 হবে। ওকে, শর্টকাট মেথড রিটেনে অ্যালাও, হ্যাঁ অ্যালাও, এগুলো এমসিকিউতে আসে, রিটেনেও আসে, সমস্যা নাই, অ্যালাও করা যাবে। ওকে, এবার দেখো ডিইউতে যে কোশ্চেনটা আসছিল, ডিইউ অ্যাডমিশন, ডিইউতে যে কোশ্চেনটা আসছিল সেই কোশ্চেনটা হচ্ছে এরকম, 3টা ব্লক রাখা ছিল, এ একটা ব্লক, দেখো ডিইউ এর কোশ্চেন সহজ, একটা ব্লক, এ একটা ব্লক, 3টা সমান ভরের ব্লক, সমান ভরের ব্লক, এটা এ ব্লক, এটা বি ব্লক, এটা সি ব্লক, 3টা সমান ভরের ব্লক পরস্পরের সাথে দড়ি দিয়ে বাঁধা আছে, এভাবে বাঁধা আছে, এফ বল দিয়ে টানা হইল, এফ বল প্রযুক্ত করা হইল। তো কোশ্চেন করছিল যে বি ব্লকের উপর প্রযুক্ত বল কত, বি ব্লকের উপর প্রযুক্ত বল কত, বি ব্লকের উপর প্রযুক্ত বল, অপশন এ 2F/3, অপশন বি F/3, অপশন সি F/6, অপশন ডি 2F/5। এটা বলো কি হবে, কি হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার হচ্ছে এই যে এটা F/3, অ্যান্সার বি। সহজ না? বলো, তোমরা কিন্তু পেরে গেছো। আচ্ছা কিভাবে বললাম, সবার ভর সমান, তো সবার ভর তো সমান, প্রযুক্ত বল কত, এফ, তাহলে এফ সমান 3 ভাগ হয়ে যাবে, যেহেতু সবার ভর সমান, ভর সমান মানে কি 1:1, তাই না, 1:1, তাহলে এও যা নিবে এও তাই নিবে, এও তাই নিবে, তাহলে এফ কে 3 ভাগ করে দিবা, শেষ হয়ে গেল, প্রত্যেকটা বস্তুর উপর প্রযুক্ত নিট বল। তো আমাদের চাইছে বি ব্লকের উপর প্রযুক্ত নিট বল, এটা ডিইউতে আসে। এখন তুমি যদি নিয়ম মাফিক করতে চাও যে ভাই আমি একটু নিয়ম মাফিক করবো, ওকে আমার কোনো সমস্যা নেই, নিয়ম মাফিক করো, তাহলে আমি ধরি ভর এম এম এম, ধরলাম ভর এম এম এম, তাহলে ত্বরণ এ হবে, ত্বরণ এ, এইটা হবে এফ ডিভাইডেড বাই 3টার ভর, তাহলে 3m, এফ ডিভাইডেড বাই 3m, এটা হচ্ছে এ। এবার এর উপর প্রযুক্ত নিট বল, তাহলে বি এর উপর প্রযুক্ত, বি এর উপর প্রযুক্ত, বি বস্তুর উপর প্রযুক্ত নিট বল এফ, ঠিক আছে, এটা আমরা বের করতে চাই, বা এফ ড্যাশ বের করতে চাই, বাংলায় লিখি বল বের করতে চাই, তাহলে বল হচ্ছে এর ভর গুণ ত্বরণ এম ইন্টু এ, তাহলে m ইন্টু এ হচ্ছে F/3m, এস F/3, এটা হচ্ছে ডিইউতে আসা। ওকে, বুঝতে পারছো? এইবার ব্লক টানার তো ম্যাথ করলে, এবার ব্লক ঠেলা, ব্লক ঠেলার ম্যাথ, ব্লক টানা গেল, এবার ব্লক ঠেলা। দেখো এটা হচ্ছে একটা তল, এই তলে দুটো ব্লক আছে, একটা ব্লক, একটা ব্লক রাখা আছে, এর সাথে স্পর্শ করিয়ে, এর সাথে স্পর্শ করিয়ে আমরা আরো একটা ব্লক রাখছি। এই ম্যাথটা অনেক ফিল করার একটা ম্যাথ। তো এটা m1 আর এটা m2, m1 আর m2। তো m1 এর মান এটা হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 2 কেজি, আর m2 এর মান, m2 এটা হচ্ছে 1 কেজি। এদিক দিয়ে বল প্রযুক্ত করা হয়েছে, এদিক দিয়ে অনুভূমিকের সমান্তরাল বল প্রযুক্ত করা হয়েছে, বল প্রযুক্ত করা হয়েছে 6 নিউটন, F = 6 নিউটন বল প্রযুক্ত করা হয়েছে। তাহলে আসো, এই ব্লক সিস্টেমের সাধারণ ত্বরণ কত, ব্লক সিস্টেমের সাধারণ ত্বরণ, সাধারণ ত্বরণ এটা কত, 2 নম্বর, সংস্পর্শ তলে, সংস্পর্শ তলে প্রযুক্ত বল, সংস্পর্শ তলে প্রযুক্ত বল কত। আর 3 নম্বর হচ্ছে প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত নিট বল, ঠিক আগের মতো, প্রতিটি ব্লকের উপর
প্রযুক্ত নিট বল, প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত নিট বল হিসাব করতে হবে। ঠিক আছে, এই যে অনেকে হিসাব করেই ফেলছে অলরেডি, অনেকে অলরেডি হিসাব করে ফেলছে, বাহ খুবই বুদ্ধিমান হয়ে গেছে তোমরা। এইবার আসো দেখো, এইবার কিন্তু টান বল নেই, এইবার ঠেলা বল, ঠেলা ঠেলা দিচ্ছি। তো এর সামনে M1 আছে, তো এ যদি চলতে শুরু করে তাহলে M2 M1 কে ঠেলে নিয়ে চলবে, M2 M1 কে ঠেলে নিয়ে চলবে। তাহলে কেউ আগে লিখবা না, হ্যাঁ আমি বলে দিচ্ছি কিন্তু কেউ আগে লিখবা না। এবার আসো দেখো, M2 কে আমি F বল দিয়ে ধাক্কা দিলাম। আচ্ছা, M2 কে যদি F বল দিয়ে ধাক্কা দিই, তো M2 এর সামনে যে M1 রাখা আছে, তাহলে এই M2 M1 কে ধাক্কা দিবে না, M2 M1 কে ধাক্কা দিবে। তো M2 M1 কে কত বলে ধাক্কা দিল, এই বলটাকে আমি নাম দিলাম, এই রিঅ্যাকশন ফোর্সটাকে নাম দিলাম F1, F1 বলে ধাক্কা দিল। কে ধাক্কা দিল? M2 কাকে ধাক্কা দিল? M1 কে। নিজেরে প্রশ্ন করবা, নিজে উত্তর খুঁজবা, কে ধাক্কা দিল? M1 কাকে ধাক্কা দিল, সরি কে ধাক্কা দিল? M2 কাকে ধাক্কা দিল? M1 কে। ওকে, এবার চিন্তা করো, এই যে তল, এই তলে দেখো এইভাবে যদি ঠেলে নিয়ে যাওয়া হয়, এভাবে যদি ঠেলে নিয়ে যাওয়া হয়, ভালো করে খেয়াল করো, এই যে মোবাইল মানে ক্যালকুলেটর আর মোবাইল, তাহলে এইভাবে লাগানো আছে, আমি এইভাবে ঠেলে নিয়ে যাচ্ছি, তলের উপর দিয়ে এভাবে ঠেলে নিয়ে যাচ্ছি, তাহলে ক্যালকুলেটর মোবাইলকে ধাক্কা দিচ্ছে, তাহলে মোবাইলের তলটা এটাও তো ক্যালকুলেটরকে একটা প্রতিক্রিয়া বল দিবে। সব সময় ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া থাকবেই, ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া থাকবেই, কি বুঝছো? তাহলে M2 M1 কে বল দিল F1, তাহলে M1 কি বসে থাকবে? তাই না, M1 একটা প্রতিক্রিয়া বল দিবে না, তাহলে সেই বলটা M1 দিবে M2 এর উপর, কত দিবে? F1 দিবে। বুঝলা, কত দিবে? F1 দিবে। এই তো ঘটনা তো এই। এবার এর এই পাশে কি কেউ আছে? নেই। এর এই পাশে কেউ নেই, এর এই পাশে কেউ নেই, তাহলে এ আর কাউকে বল দিবে না। যদি সামনে একজন থাকতো তাহলে বল দিত। তাহলে কেউ লিখবা না, আগে দেখো এ একটা ব্লক, এ একটা ব্লক, তাহলে চিন্তা করো এই ব্লককে তুমি কত বলে ঠেলতেছো? 6 নিউটন বলে। ওকে, 6 নিউটন বলে তুমি ঠেলতেছো। তাহলে একে যদি তুমি M2 কে যদি তুমি 6 নিউটন বলে ঠেলো, তাহলে M2 M1 কে আবার 6 নিউটন বলে ঠেলবে, 6 নিউটন বল দিয়ে ঠেলবে। ওই যে F1 এর মান 6 নিউটন, 6 নিউটন বল দিয়ে ঠেলবে। এবার M2 যদি M1 কে 6 নিউটন বল দিয়ে ঠেলে, M1 বসে থাকবে? M1 কে ঠেলতেছে M2, তো M1 কিছু করবে না? অবশ্যই। তাহলে M1 M2 কে ঠেলবে 6 নিউটন বল দিয়ে, প্রতিক্রিয়া বল দিবে, ক্রিয়া প্রতিক্রিয়া, এই যেভাবে এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া, ব্যাকওয়ার্ড ফোর্স। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে। তাহলে M2 M1 কে দিচ্ছে আর M1 M2 কে দিচ্ছে। তাহলে এবার চিন্তা করো, দেখো আসো আমরা একটু M2 এর উপর চিন্তা করি তো, এই যে M2 এর উপর চিন্তা করি তো, এটা হচ্ছে M2, তাহলে এর উপর কয়টা বল? এর উপর আমি ধাক্কা দিচ্ছি 6 নিউটন, আর ওই পাশ থেকে M1 সেও ধাক্কা দিচ্ছে 6 নিউটন। তাহলে তোমরা বলো তো লব্ধিটা কত? বলো লব্ধিটা কত? লব্ধি 0। তাহলে বলো তো M2 কি গতিশীল হবে? M2 কি গতিশীল হবে? উত্তর হচ্ছে না, যে M2 গতিশীল হবে না, M2 স্থির থাকবে। ক্লিয়ার? M2 থাকবে কি স্থির। এটাই হচ্ছে কাহিনী, যে না এটা ঘটবে না। যদি M2 স্থির থাকে, দেখো চিন্তা করো, যে অনেকে বলতে ভাই M2 স্থিরই থাকবে। আচ্ছা, এই 6 এর জায়গায় 60 নিউটন, আচ্ছা তাহলে এটা 60 নিউটন হলে এটা 60 নিউটন, এটাও তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান 60 নিউটন, তাহলে তখন এটাও 60 এটাও 60, লব্ধি কত? 0 তোমার কনসেপ্ট অনুযায়ী। যদি আমি এখানে বল আরো বাড়াই, ধরো 6 লক্ষ নিউটন, তাহলে এই যদি 6 লক্ষ নিউটন বল দিয়ে যদি আমি M2 কে ধাক্কা দিই, তাহলে M2 আবার M1 কে 6 লক্ষ নিউটন বল দিয়ে ধাক্কা দিল, 6 লক্ষ নিউটন বল দিয়ে ধাক্কা দিল, তাহলে M1 আবার M2 কে 6 লক্ষ নিউটন বল দিয়ে প্রতিক্রিয়া বল দিল, তাহলে এদিক দিয়ে 6 লক্ষ, এদিক দিয়ে আবার 6 লক্ষ, তাহলে মাঝখানের যে বস্তুটা M2 এটা কি গতিশীল হবে? গতিশীল তো হবে না, তাই না? তাহলে যত বল দিয়ে ঠেলো না কেন গতিশীল হবে না। এইবার তুমি একটা কাজ করো তো, দুইটা ব্লক নাও তো, দুইটা ইট নিবা, পাশাপাশি নিবা, দুইটা ইট পাশাপাশি নিবা, নিয়ে একটা ইটকে পিছন থেকে ধাক্কা দিবা, এভাবে ধাক্কা দিবা, ধাক্কা দিলে দুইটা ইটই গতিশীল হয়ে যায় না? বলো দুইটা ইটই গতিশীল হয়ে যায় না? তোমার পড়ার টেবিলে দুটো বই নাও, পাশাপাশি দুটো বই নাও, পাশাপাশি দুইটা বই রেখে একটা বইকে ঠেলো, তাহলে একটা বইটা ঠেললে দুটো বই গতিশীল হয়ে যাবে না? তাহলে এই কনসেপ্ট অনুযায়ী তুমি যদি এই কনসেপ্ট ভাবো যে এখানে যদি 6 লক্ষ নিউটন হয়, তাহলে এটাও 6 লক্ষ, এটাও 6 লক্ষ, এইটা যদি তুমি ভাবো তাহলে কিন্তু তুমি ভুল ট্র্যাকে আসো, তাহলে এটা হবে না। এটা 6 লক্ষ হইলে কোন যুক্তিতে এটা 6 লক্ষ হবে? বলো, ঠিক আছে? কোন যুক্তিতে? ভাই কমন সেন্স বলতেছে, মনে বলতেছে, তাই মন বলতেছে না, মন বলা যাবে না, মনের কথা সব নেওয়া যাবে না, বুঝছো? এটা যদি 6 নিউটন হয়, এই যে এটা যদি 6 নিউটন হয়, তাহলে একে 6 নিউটন দিচ্ছে না, একে 6 নিউটন দিচ্ছে না, এ দিচ্ছে অন্য একটা বল, সেই বলের নাম দিলাম F1, সেটা F না, 6 নিউটন না, অন্য একটা বল। অনেক কথা, কেন ভাই ক্রিয়া প্রতিক্রিয়া যে সমান সমান হবে না, তুমি তাহলে বোঝো নাই, ক্রিয়া প্রতিক্রিয়া একটা তলে কাজ করে,
এই বলের প্রতিক্রিয়া বল এটা তোমার কে বললো? এই বলের প্রতিক্রিয়া বল তো ওইটা না। এই বলটা কে দিছে? এই বলটা দিছো তুমি। তাহলে তুমি ধাক্কা দিচ্ছ, দেখো এই যে আমি হাত দিয়ে ধাক্কা দিচ্ছি, ধরো এই যে আমার হাত দিয়ে আমি ধাক্কা দিচ্ছি, তাহলে হাত দিয়ে আমি 6 নিউটন বল দিলাম, তাহলে এই ব্লকটা আমার হাতে দিবে 6 নিউটন। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে? আমি যদি এই ব্লকটাকে 6 নিউটন বল দিয়ে ঠেলি, তাহলে এই ব্লকটা আমাকে দিবে 6 নিউটন বল। কি ক্লিয়ার? আমাকে দিবে 6 নিউটন বল। কিন্তু এই বলটা 6 নিউটন হবে না। কি কথা বুঝছো? এই বলটা 6 নিউটন হবে না। তাহলে আমি তোমাকে আরো সুন্দর করে এঁকে বুঝাই। এগুলাই হচ্ছে ছোট ছোট কনসেপ্ট, এইগুলা ক্লিয়ার থাকলে যে কোনো ম্যাথ তুমি পারবা। তাহলে এইটা হচ্ছে ব্লক, এটা M2, আর পাশে এই আর একটা ব্লক, এটা M1, এই ব্লকটা M1। এবার বোর্ডে দেখো, ভালো করে শোনো, বোর্ডে দেখো। তাহলে এই যে তুমি বল দিলা, ধরো তুমি হাত দিয়ে ঠেলতেছো, ধরো এটা তোমার হাত, ধরো এই যে হাত দিয়ে ঠেলতেছো, কি হাত আঁকলাম এটা, এই যে হাত দিয়ে তুমি ঠেলতেছো এইভাবে, ধরো এইভাবে ঠেলতেছো হাত দিয়ে, তাহলে হাত দিয়ে ঠেলতেছো, ধাক্কা দিচ্ছ সামনের দিকে, তাহলে তুমি ধাক্কা দিলা, এই যে তুমি ধাক্কা দিলা, হাত দিয়ে ধাক্কা দিলা, এই যে ধাক্কা বল, তাহলে তোমার দেওয়া ধাক্কা বল এটা হচ্ছে 6 নিউটন, এফ হচ্ছে 6 নিউটন, 6 নিউটন। এইবার এই M2 ব্লকটা তোমার হাতে, এই যে তোমার হাতের যে সংস্পর্শ তল আছে না, এখানে সংস্পর্শ তল, এই সংস্পর্শ তলে তোমার হাতের উপর বল দিবে 6 নিউটন, এই যে তোমার হাতের উপর বল দিচ্ছে। তাহলে তুমি 6 নিউটন বল দিয়ে ধাক্কা দিলে তোমার হাতের উপর প্রতিক্রিয়া বল দিবে 6 নিউটন। এই যে 6 নিউটন 6 নিউটন, এটা ঠিক আছে। এবার আসো, এটা অন্য আর একটা সংস্পর্শ তল না, এটা কি আগের সংস্পর্শ তল না, অন্য আর একটা সংস্পর্শ তল। তাহলে অন্য আর একটা সংস্পর্শ তলে এই যে M2 M1 কে বল দিচ্ছে, অন্য সংস্পর্শ তলে M2 M1 কে বল দিচ্ছে F1, তাহলে M1 আবার M2 কে বল দিবে, M1 আবার M2 কে বল দিবে, দ্যাট ইজ F1। এই হচ্ছে কাহিনী। M2 M1 কে ঠেলতেছে F1, তাহলে প্রতিক্রিয়া বলের ক্রিয়া প্রতিক্রিয়া সমান সমান হওয়ার কারণে M1 M2 কে আবার ধাক্কা দিবে, দ্যাট ইজ F1। বুঝলা? ওটা 6 নিউটন হবে না, এটা 6 নিউটন কেন হবে? এইটা এই ক্রিয়া প্রতিক্রিয়া এই তলে, আর এই ক্রিয়া প্রতিক্রিয়া অন্য আর একটা তলে, তাহলে এটা 6 নিউটন, এটা তো 6 নিউটন হয় না। তো এইটা আমরা ভুল করি, এই জায়গাটাতে আমরা ভুল করি। তাহলে আশা করি এই জায়গাটা আর ভুল হবে না। এবার আসো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। কার উপর কতগুলো বল, ঠিক আছে? গতি বরাবর, ধরো এভাবে ঠেলতে থাকলে এই বরাবর ত্বরণ নিয়ে চলতে থাকবে, তাহলে কার উপর কতগুলো বল আমরা একটু অ্যানালাইসিস করব। ধরো M2 এর উপর কতগুলো বল, বলো M2 এর উপর, জাস্ট M2 এর উপর। ধরো M2 কে আমরা একটা ফোটার মতো চিন্তা করলাম, ধরো এটা হচ্ছে M2, ঠিক আছে? আচ্ছা ব্লকই চিন্তা করি, তুমি আবার ফোটা চিন্তা করতে পারবা না। তাহলে এটা M2, তাহলে M2 এর উপর কতগুলো বল দেখো, M2 এর উপর এই বলটা হচ্ছে আমি দিলাম 6 নিউটন, F 6 নিউটন, ঠিক আছে? আর ওই পাশ থেকে M1 দিচ্ছে, M1 একটা ধাক্কা দিচ্ছে, M1 এর দেওয়া ধাক্কা, এই যে M1 এর দেওয়া ধাক্কা, এটা হচ্ছে F1, এই যে এটা M1 এর দেওয়া ধাক্কা। এই দুইটা বল ছাড়া নাই, এই দুইটা বল ছাড়া নাই। অনেকে বলতে পারে কেন ভাই এই 6 নিউটন, এই 6 নিউটন কি M2 এর উপর? এই 6 নিউটন কি M2 এর উপর না? এই 6 নিউটন তো M2 দিচ্ছে আমার হাতের উপর, এই 6 নিউটন M2 দিচ্ছে আমার হাতের উপর, তাহলে ওইটা নিব না, আমি নিব M2 এর উপর বল কত। তাহলে M2 এর উপর এই বল F 6 নিউটন, M2 এর উপর এই বল F1, তাহলে 6 নিউটন আর এই F1টা M2 এর উপর কাজ করতেছে। এই বলটা M2 M1 কে দিচ্ছে, ওকে? এই বলটা M2 আমার হাতে দিচ্ছে, তাহলে আমি চাচ্ছি M2 এর উপর ক্রিয়ারত বল কত। এইবার বলো M2 কি স্থির? না, M2 কিন্তু স্থির না, M2 কিন্তু স্থির না, M2 কিন্তু এদিক বরাবর চলতেছে ত্বরণ নিয়ে, ওই যে এ ত্বরণ। তাহলে কে বড় বলো তো, কে বড় বলো, বলো বলো কে বড়? ইয়েস F বড়, F। তাহলে M1 এর জন্য আমরা লিখতে পারি F মাইনাস F1 ইকুয়াল টু M1 এ, সরি M1 এর জন্য না তো M2 এর জন্য, সরি M2 এর জন্য F মাইনাস F1 ইকুয়াল টু M2 এ, সমীকরণ নম্বর 1। ওকে, এবার আসো M1 এর উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। M1 এর জন্য, এটা M1 এর জন্য বলো M1 কে কে ধাক্কা দিছে? M1 কে কে ধাক্কা দিছে? M1 কে ধাক্কা দিছে M2 কত বলে, এই যে F1 বলে, F1 বলে ধাক্কা দিছে। তাহলে এদিকে যে বলটা সেটা হচ্ছে F1 বলে ধাক্কা দিছে। এদিক দিয়ে কেউ আছে না, এই পাশে তো কেউ নেই, এই পাশে তো কেউ নেই, সো এদিক দিয়ে কোনো ধাক্কা বল নেই, তাহলে এই একটাই, তাহলে একটাতে ত্বরণ নিয়ে গতিশীল। তাহলে এবার M2 এর জন্য, সরি M1 এর জন্য অনলি F1 এটা ইকুয়াল টু M2 এ। বলো এবার তোমার কি করতে ইচ্ছা করতেছে, আবার M2 এ লিখতেছি, M1 এ। বলো এই দুটো সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে তোমার?
বলো বলো বলো, কি করতে ইচ্ছা করবে? যোগ, ইয়েস, গুড, ভেরি গুড। তাহলে F1 কাটাকাটি, তাহলে এখান থেকে এ কমন নিবা, এ কমন নিলে M1 প্লাস M2 আর এই পাশে F, তাহলে একবার লিখে দিই, বড় হয়ে গেছি না আমরা এখন, F ডিভাইডেড বাই M1 প্লাস M। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে এবার মান বসা দাও, এবার মান বসা দাও, কাজ শেষ। এইবার বলো তো শর্টকাটে এটা আসে না? বলো শর্টকাটে এটা আসে না? এটা আমি তোমার একবার সব কিছু করে দিয়ে দেখালাম, সব কিছু করে দিয়ে দেখালাম শর্টকাটে। শর্টকাট হচ্ছে A ইকুয়াল টু F এক্সটার্নাল ডিভাইডেড বাই সামেশন অফ M। দেখো তাই তো, F এক্সটার্নাল ডিভাইডেড বাই সামেশন অফ M, যে কোনো ক্ষেত্রে শর্টকাট যে কোনো ক্ষেত্রে কাটবে, কোনো ব্যাপার না। দেখো তাহলে F এক্সটার্নাল 6 ডিভাইডেড বাই সামেশন অফ M 1 যোগ 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে ত্বরণ, সিস্টেমের ত্বরণ বের করে ফেললাম। তাহলে সাধারণ ত্বরণ দুটো বস্তুরই M1 এবং M2 এর ত্বরণ বের করে ফেললাম। ওকে, এবার বলছে সংস্পর্শ তলে প্রযুক্ত বল কত? সংস্পর্শ তল একটা, এই যে এই একটা, ঠিক আছে? তাহলে এই তলে প্রযুক্ত বলটা কত বের করতে বলছে। সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া রিয়াকশন ফোর্সটা কত? F1টা বের করতে বলছে। ওকে, তো F1 বের করব, এই যে F1, তো F1 ইকুয়াল টু, যে সমীকরণ লেখা আছে F1 ইকুয়াল টু M1A, F1 ইকুয়াল টু M1A। তাহলে 2 নম্বর অ্যান্সার, F1 বের করতে বলছে, প্রতিক্রিয়া বল, সংস্পর্শ তলে প্রতিক্রিয়া বল, রিয়াকশন ফোর্স, সংস্পর্শ তলে প্রতিক্রিয়া বল F1 ইকুয়াল টু M1A। M1 এর মান 2 গুণ এর মান 2, তাহলে 4 নিউটন, শেষ। ওকে, তারপরে প্রতিটি ব্লকের উপর নিট বল, এটা তুমি করবা। প্রতিটি ব্লকের উপর নিট বল, 3 নম্বর, প্রতিটি ব্লকের উপর নিট বল বের করতে হবে। বলো প্রতিটি ব্লকের উপর নিট বল বের করা যাবে কিনা? ইয়েস, প্রতিটি ব্লকের উপর নিট বল, এই যে অনেকে বের করে ফেলছে, গুড, ভেরি গুড। তাহলে প্রতিটি ব্লকের উপর নিট বল, আসো M2 এর উপর M1 এর উপর নিট বল হিসাব করব। তাহলে M1 এর উপর বল, তাহলে বলো M1 এর উপর বল বের করার দুটো সূত্র আছে, দুই ভাবে করা যায়। M1 এর উপর প্রযুক্ত বল, M1 এর উপর প্রযুক্ত বল, M1 এর উপর প্রযুক্ত বল। তাহলে M1 এর উপর প্রযুক্ত বল হচ্ছে এই যে M1 এর উপর প্রযুক্ত বল একটাই, জাস্ট খালি F1 ইকুয়াল টু M1A। তাহলে একবারে যদি করি M1A, তো M1 এর মান কত? M1 এর মান 2 গুণ 2, তাহলে 4 নিউটন, 4 নিউটন। আর M2 এর উপর বল, M2 এর উপর বল দুই ভাবে বের করা যায়। M2 এর উপর প্রযুক্ত বল, এর উপর প্রযুক্ত বল, এর উপর প্রযুক্ত বল F মাইনাস F1, এই দুইটার লব্ধি, মাইন কাছে পাই পড়ে গেছে, F মাইনাস F1, তাহলে এই দুইটার লব্ধি হবে এই যে F মাইনাস F1, এটা ইকুয়াল টু M2A। আমি তো তোমায় বলছি কোন বস্তুর উপর নিট বল বের করতে গেলে সরাসরি তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ওই বস্তুর ভরের সাথে তার ত্বরণ গুণ দিয়ে দিবা। M2 এর ভর 1 গুণ ত্বরণ হচ্ছে 2, তাহলে 2 নিউটন। এবার এই 2 আর 4 যোগ করো, 2 আর 4 যোগ করো, 2 আর 4 যোগ করলে 6, 2 আর 4 যোগ করলে কত? 6। দেখো মিলে গেছে। তুমি তো বাহ্যিকভাবে 6 নিউটন বলই দিছিলা, এই 6 নিউটন বল ভর অনুপাতে তারা ভাগ করে নিছে। এর ভর কত? 1 কেজি, কম নিছে 2 নিউটন। এর ভর কত? 2 কেজি, 4 নিউটন নিয়ে নিছে। এটা হচ্ছে কাহিনী, বুঝলা? মজার কাহিনী। তাহলে তোমরা একটা ম্যাথ করবা, এই ম্যাথটা করে ছুটি, ঠিক আছে? দেখবি চটপট করে উত্তর দিবা। সেম 3টা কোশ্চেন, ঠিক আছে? সেম 3টা কোশ্চেন। এখানে থাকবে 3টা ব্লক, এখানে ব্লক থাকবে 3টা, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক, 3টা ব্লক, 3টা ব্লক থাকবে, 3টা ব্লক থাকবে। এটা M1, এটা M2, এটা M3। প্রযুক্ত বল F, প্রযুক্ত বল F 60 নিউটন, প্রযুক্ত বল F 18 নিউটন, 18 নিউটন। এটার মান হচ্ছে 3 কেজি, সরি 4 কেজি, তো 4 কেজি। এটা হচ্ছে 3 কেজি আর এটা হচ্ছে 2 কেজি। ওকে, 4 আর 3 7 8 9, হ্যাঁ 18 নিউটন। বলো সেম কোশ্চেন, সেম কোশ্চেন। ত্বরণ 1 নম্বর, ত্বরণ F এক্সটার্নাল ডিভাইডেড বাই সামেশন অফ M। দেখো মজার ম্যাথ, ঠিক আছে? একবার নিয়ম বুঝে গেলে ম্যাথ খুবই মজার। 18 ভাগ 2 যোগ 3 যোগ 4, 2, এই তো, গুড, ভেরি গুড। দেখছো তোমাদের নিয়ে গর্ব হচ্ছে আমার। 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, শেষ। ওকে, এই যে এই ম্যাথগুলো এখন শিখে রাখলা না,
তুমি দেখবা এই ম্যাথগুলা তুমি এখন শিখতেছো, তোমাদের সাথে কিছু পোলাপান দেখবা এই ম্যাথগুলা অ্যাডমিশনের সময় গিয়ে শিখবে, অ্যাডমিশনের সময় গিয়ে করবে। তাহলে তোমরা এখন শিখতেছো, তাহলে তোমরা মানে কতটা আগাই থাকবা চিন্তা করতে পারছো? যদি চর্চার মধ্যে রাখতে পারো এই জিনিসগুলো শিখে তাহলে কতটা আগাই থাকবা। এখন তুমি এই শর্টকাটগুলো জেনে গেলা। যে মনে করো যে কিছু পোলাপান তোমাদের সাথে কিছু পোলাপান দেখবা অফলাইন কোচিং যখন করবে অ্যাডমিশনের সময়, তখন ওই অফলাইন কোচিংয়ে কোনো টিচার হয়তো শর্টকাট শিখাইলো না শিখাইলে নাই, কিন্তু তুমি এখন থেকে নিয়মও জানলা এবং নিয়মের পাশাপাশি দ্রুত অ্যান্সার বের করার জন্য শর্টকাটটাও তুমি এখন থেকে শিখে রাখলা। তাহলে তুমি কতটা আগায় থাকলা। তাহলে এই কারণে চর্চা করতে হবে, ক্লাসগুলো রেগুলার করতে হবে, পড়া জমায় রাখা যাবে না, তাহলে তুমি অনেক বেনিফিটেড হবা। ওকে, তাহলে এবার আসো, তাহলে 2 নম্বর বলছে যে প্রতিটি সংস্পর্শ তলে বল কত। এই একটা সংস্পর্শ তল, এই একটা সংস্পর্শ তল, দুইটা সংস্পর্শ তল আছে। তাহলে এই সংস্পর্শ তলে প্রযুক্ত ক্রিয়া প্রতিক্রিয়া বল হচ্ছে F1। এই F1 বলটা M3 M2 কে দিছে আর M2 M3 কে দিছে। আর এই সংস্পর্শ তলে প্রতিক্রিয়া বল হচ্ছে F2। এই F2 M2 M1 কে দিছে, আবার M1 বসে নাই, M1 M2 কেও দিছে। এই বলটা ক্রিয়া প্রতিক্রিয়া, এই বলটা আমাদের বের করতে হবে। তো বলো পারবো কিনা, বলো পারবো কিনা। ক্রিয়া প্রতিক্রিয়া বল বের করতে হবে, ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়া বল বের করতে হবে। এটা F2, এটাও F2, এই যে F2 করে লিখলাম। তাহলে সমীকরণ কি হবে বলো তো? সমীকরণ বলো, চট করে সমীকরণ বলে ফেলো তো। F1 F2 বের করতে গেলে সমীকরণ লাগবে, সমীকরণ ছাড়া F1 F2 বের করতে পারবে না। বের করা যাবে না তা না, বের করা যাবে। আচ্ছা, আগে আমি সমীকরণ দিয়ে বের করি, তারপর আমি তোমার শর্টকাট শিখিয়ে দিচ্ছি। তাহলে আসো দেখি আমরা একটু চট করে ফেলি। M3 এর জন্য বলো তো, M3 এর জন্য প্রযুক্ত বল কত? F মাইনাস F1, M3 এর জন্য F মাইনাস F1 এটা ইকুয়াল টু M3A। M2 এর জন্য প্রযুক্ত বল M2, তাহলে M2 এই পাশ থেকে F2, ওই পাশ থেকে F1, তাহলে F1 মাইনাস F2 এটা ইকুয়াল টু M2A। আর M1 এর জন্য শুধু এটা, তাহলে এই কয়টা ধাক্কা খাচ্ছে? এই যে একটা ধাক্কা খাচ্ছে, F2 এর ধাক্কাটা খাচ্ছে সে, ঠিক আছে? সে শুধু F2 এর ধাক্কাটা খাচ্ছে। আর M2 এর কথা চিন্তা করো, দেখো M2 যেটা লিখলাম, M2 কয়টা ধাক্কা খাচ্ছে? এই দিক দিয়ে F2 এর ধাক্কাটা খাচ্ছে, F2 এর ধাক্কা, আর এই পাশ দিয়ে F1 এর ধাক্কা। তাহলে F1 মাইনাস F2 ইকুয়াল টু M2A। ওকে, আচ্ছা, তাহলে এর কথা যদি চিন্তা করি, তাহলে এটা অনলি F2 ইকুয়াল টু M1A। ঠিক আছে? তাহলে এইটা কাটাকাটি, ত্বরণ বের করে নিতে পারবো আমরা। ত্বরণ তো বের করছি, 1 2 3 সমীকরণ। তাহলে দেখো 2 নম্বর আমরা প্রত্যেকটা সংস্পর্শ তলে প্রযুক্ত বল বের করব। তাহলে F2 হচ্ছে M1A, তাহলে হ্যাঁ ঠিক আছে। আর F1 হবে, দেখি একটু, F1 হবে, হ্যাঁ এই তো শর্টকাট পেয়ে গেছি, আসো। ঠিক আছে, আগেরটার মতো শর্টকাট। তাহলে শর্টকাট হচ্ছে এই পিছে দেখোর মতোই, ঠিক আছে? শর্টকাট হচ্ছে এই পিছে দেখোর মতোই, পিছে দেখো এটার মতোই। তাহলে এই দিক দিয়ে বল দেওয়া হচ্ছে, তাহলে এই বলের বিপরীত দিকে, এই বল যেদিকে তার বিপরীত দিকে যত ভার আছে তার সাথে ত্বরণ গুণ করে দিবা। তাহলে দেখো আমরা F2 চাই, এই যে F2, তাহলে F2 এর এই পাশে দেখবো না, ওই পাশে যে আছে, F2 এর ওই পাশে যা আছে, তাহলে F2 এর ওই পাশে কি আছে? F2 কাকে ঠেলে নিয়ে যাচ্ছে? দেখো ওটা F2 কাকে ঠেলে নিয়ে যাচ্ছে? M1 কে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে M1A, তো M1 এর মান কত? M1 এর মান হচ্ছে 4, আর এর মান কত? এর মান 2, তাহলে 8 নিউটন। ওকে, এবার আসো শর্টকাট দিয়ে F1টা বের করবো, তারপর আমরা মিলাই দেখবো মেলে কিনা। F1টা বের করতে চাই। এই F1 কাকে ঠেলে নিয়ে যাচ্ছে? F1 কাকে ঠেলে নিয়ে যাচ্ছে? F1 ঠেলে নিয়ে যাচ্ছে এই দুটোকে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে বলটা, এই বলের বিপরীত দিকে ভার যেটা আছে সেটা দেখবা, ঠিক আছে? এই যে দিক দিয়ে বল দেওয়া হচ্ছে, এর বিপরীত দিকে যে ভার আছে, আগে যেমন দড়ির ক্ষেত্রে দড়ি টেনে নিয়ে যাচ্ছে কাকে, দড়ির টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব কার সেটা দেখবা। আর এই ক্ষেত্রে ঠেলার দায়িত্ব কার, মানে কাকে ঠেলে নিয়ে যাচ্ছে, ঠেলতে হচ্ছে কাকে সেইটা দেখবা, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো তো F1, এই F1 কাকে ঠেলে নিয়ে যাচ্ছে? এই দুইজনকে ঠেলে নিয়ে যাচ্ছে না? তাহলে এই দুইজনকে মানে কি? M1 কে আর M2 কে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে M1 প্লাস M2 ইন্টু A। তাহলে M1 এর মান কত? 4, M2 এর মান কত? 3 গুণ 2, তাহলে 4 আর 3 7, 7 দুগুণে 14, তাহলে 14 নিউটন। এই যে এটা। এবার তুমি যদি ইকুয়েশন দিয়ে বের করতে চাও, বের করো। দেখো F2 = M1A,
আর F2 এর মানটা তুমি এখানে বসাও, এখানে বসাও, F2 এর মানটা বসাও, বসালে তুমি পাবা, দেখো এটা ওই পাশে যাবে, অর্থাৎ M1 এর সাথে M2 এর যোগ হবে, তাহলে M1 প্লাস M2, এই যে M1 প্লাস M2 ইন্টু এর সাথে যোগ হবে, তাহলে হিসাব করেও কিন্তু একই জিনিস পাওয়া যাচ্ছে। ঠিক ক্লিয়ার? তাহলে আমি তোমাকে শর্টকাট দিয়ে দেখাই দিলাম। এবার 3 নম্বর, প্রতিটি ব্লকের উপর প্রযুক্ত নিট বল। তাহলে নিট বল, আসো নিট বল এক এক করে বের করি। তাহলে M1 এর উপর নিট বল, M1 এর উপর বল, M1 এ, M1 এ, M1 এর মান কত? M1 এর মান 4, 4 গুণ 2, 4 দুগুণে 8, 4 গুণ 2 8 নিউটন, শেষ। M2 এর উপর প্রযুক্ত নিট বল, M2 এ, M2 এর মান কত? M2 এর মান 3, 3 গুণ 2 6 নিউটন। তারপরে এর উপর নিট বল, M3 এর উপর নিট বল, এই নিট বলটা হচ্ছে M3A, তো M3 এর মান কত? 2, তার সাথে গুণ হচ্ছে 2, তাহলে 4 নিউটন। তাহলে 8 9 10 11 12 13 14 15 16 17 18, ইয়েস 18 নিউটন। মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে। ঠিক আছে, 6 8 এবং 4, হ্যাঁ গুড, ভেরি গুড। দাদা আরো পড়ান, আরো পিছিয়ে আছি। আচ্ছা পড়াচ্ছি, দাঁড়াও, এই তো শুরু হইলো কেবল পড়ানো। দেখি তোমাদের কালকে অপার ভাইকে স্টপ করে আমি কালকের ক্লাসটা আমিও নিয়ে নিতে পারি আর কি। দেখি অপারের সাথে আজকে কথা বলবো আমি, বুঝছো? তাহলে আজকে এই পর্যন্ত শেষ, ঠিক আছে, ছুটি, আজকে ছুটি। দেখো এটা কিন্তু ওই যে মানে আমি কিন্তু উত্তর হিসাব নিকাশ না করেও কিন্তু বলে দিতে পারি উত্তর, একেবারে হিসাব নিকাশ না করে। তুমি কত বল দিছো? 18 নিউটন, 18 নিউটন বল দিছো, ঠিক আছে, 18 নিউটন বল তুমি দিছো, তাই না? তাহলে ভাগ হবে 2:3:4 অনুপাতে ভাগ হবে, 2:4:3 অনুপাতে। মনে করো ত্রাণের প্যাকেট পাঠাইছে সরকার, ত্রাণের প্যাকেট পাঠাইছে, তো তোমাকে বলছে 18 প্যাকেট পাঠাইলাম, যাও ভাগ করে দাও। তাহলে তুমি দেখলা কয়জন আছে? 2 জন, 3 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, তাহলে টোটাল আছে 9 জন। তাহলে তুমি 18কে ভাগ করবা 9 দিয়ে, তাহলে প্রত্যেকজন পাবে 2 কেজি প্যাকেট, ঠিক আছে, প্রত্যেকজন 2টা প্যাকেট পাবে, দুইটা করে পাবে প্রত্যেকজন। তাহলে তুমি প্রথম বাড়িতে গেলা, প্রথম বাড়িতে গিয়ে দেখলা কয়জন আছে? 2 জন, প্রথম বাড়িতে 2 জন, এই যে 2 কেজি 2 জন আছে, তাহলে 2 জন আছে, তাকে দিলা হচ্ছে মানে প্রত্যেকজনের ভাগে পড়বে 2টা করে, তাহলে 2 জন আছে, তাহলে 2টা, তো টোটাল দিবা কয়টা? 4টা, তাহলে 4 নিউটন। তারপরে বাড়ি গেলা, তারপরে বাড়িতে গিয়ে দেখলা ওই বাড়িতে আছে 3 জন, তাহলে প্রত্যেকে 2টা করে পাবে, 2টা, তাহলে টোটাল হবে 6টা। তারপরে বাড়িতে গেলা, তারপরে বাড়িতে গিয়ে দেখলা ওইখানে আছে 4 জন, ওইখানে আছে 4 জন, 4 জন আছে, তাহলে 4টা প্যাকেট পাবে, মানে 4 জন প্যাকেট পাবে 2টা করে, 2টা, তাহলে 8টা। এই দেখো 8 6 4, দেখো মিলে গেছে। ওকে ওকে ওকে, তাহলে আজকের মতো এখানে বিদায়, টাটা, আজকের মতো এখানে বিদায়। দাদা মাইক অন করেন। কেন মাইক অন করবো? মাইক অন করলে তো তোমরা চিল্লা পাল্লা করো। এখানে লিখে দাও, ইম্পর্টেন্ট কথা থাকলে এখানে লিখে দাও, আজকে মাইক অন করা যাবে না, আজকে মাইক অন করা যাবে না। গুড, তাহলে চলো আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুম দিই। ভাইয়া জায়েদ খান আছে? জায়েদ খান কই থাকবে? জায়েদ খানের বাড়ি, আমি আমার বাড়ি। দাদা আমার গ্রুপে জয়েন দেয়নি, জয়েন করে নেবা, সমস্যা নেই। রাফিদ হাসান সিদ্দিক বলছে বিগ ফ্যান, থ্যাংক ইউ। দাদা আজকে আমার জন্মদিন, হ্যাপি বার্থডে। কি তোমার নাম কি? বরুণা মুন্তেজার, তোমাকে অনেক শুভেচ্ছা, জন্মদিনের অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার এখনো হয়েছে? আজকে কয় তারিখ? হ্যাপি নিউ ইয়ার কেন? পিছে দেখোটা আবার বলেন, পিছে দেখবা তাহলে হয়ে যাবে। পিছে দেখোটা আরেকবার বলতে বলছে, পিছে দেখলেই তো হয়ে যাবে। এই আসো পিছে দেখো, পিছে দেখো, তাকাও, দেখো এই যে টিয়ন, তার পিছে যত ভার, পিছে 3টা ভার, তাহলে টিয়ন হবে 2 কেজি, 3 কেজি, 4 কেজি, টোটাল এত কেজি গুণ এ, শেষ। এটাই হয়েছে। তারপরে টি2, তো টি2 এর পিছনে দেখো, মানে এই দড়িটার দায়িত্ব কাকে কাকে টেনে নিয়ে যাওয়া, সবসময় দায়িত্ব দেখবা, দায়িত্ব, এই দড়িটার দায়িত্ব কাকে কাকে টেনে নিয়ে যাওয়া, এই 3টাকে টেনে নিয়ে যাওয়া। ওকে, তাহলে এই 3টার ভর গুণতরণ, এই দড়িটার দায়িত্ব কাকে টেনে নিয়ে যাওয়া, কাকে কাকে টেনে নিয়ে যাওয়া, অবশ্যই এই 2টাকে টেনে নিয়ে যাওয়া, এই দড়িটার দায়িত্ব। সামনের এটাকে তো টানে না, এই দড়িটা কাকে কাকে টানবে, এই 2টাকে টানবে, তাহলে এই 2টার ভর গুণতরণ।
এই দড়িটার দায়িত্ব কাকে টেনে নিয়ে যাওয়া? একে টেনে নিয়ে যাওয়া। তাহলে এই দড়িটার দায়িত্ব যেহেতু একে টেনে নিয়ে যাওয়া, তাহলে এর ভর গুণ ত্বরণ, শেষ, দড়ির টান। এটাই তো কাহিনী ছিল, এটাই তো কাহিনী ছিল। এত কমেন্ট আসতেছে কেন হঠাৎ করে? হঠাৎ করে এত কমেন্ট কেন? একটা কমেন্টও পড়তে পারতেছি না, একটা কমেন্টও পড়তে পারতেছি না, কমেন্টের ঝড় যাচ্ছে। এই ঝড় থামাও, ঝড় থামাও। দাদা আপনি কি নির্বাচনে দাঁড়াবেন? হ্যাঁ নির্বাচনে দাঁড়াবো, হাতে ঘোড়া মার্কায়। দাদা জড়তার ভ্রামক কবে নেবেন? এই তো জড়তার ভ্রামক আর 2-3টা ক্লাস পরে চলে আসবে। জড়তার ভ্রামক এই 2-3টা ক্লাস পরেই চলে আসবে। নেক্সটে কোন চ্যাপ্টার? কাজ ক্ষমতা শক্তি। স্যার আপনার প্রতিবেশী ফ্ল্যাটমেট প্রেজেন্ট। তুমি অফলাইনের স্টুডেন্ট, এখন অনলাইনে কি করো? ওকে টাটা টাটা।